ওকে, আই গেস সবাই করা 2 ঘন্টার মতো ইট উইল বি সর্ট আপ, তো অনেক বড়। বাট এইখান থেকে আমরা বেছে বেছে যতটুকু দরকার হয় ঠিক ওইরকম ভাবে আমরা পড়াশোনা করবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে কথা বলবো আজকে হচ্ছে পাইকারি ব্যবসায় মূলত মানে 3টা টপিক। একটা হচ্ছে পাইকারি ব্যবসায়, খুচরা ব্যবসায়, দুইটারই ইন ডেপথ আমরা জানবো, যেটা আগের ক্লাসে বলে দিয়েছিলাম। এবং হচ্ছে আমরা মার্কেটিং প্রমোশনের জাস্ট বেসিক কনসেপ্টটা নিব, এবং তার মধ্যে 2টা কনসেপ্ট সম্বন্ধে আমরা জানবো। একটা হচ্ছে মার্কেটিং প্রমোশন, একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এটা নিয়ে আমরা মূলত জানবো। তো ফার্স্ট অফ অল আমরা যেটা জানবো সেটা হচ্ছে পাইকারি ব্যবসা নিয়ে, ঠিক আছে? তো পাইকারি ব্যবসার ক্ষেত্রে এখানে পাইকার কাকে বলে এই সংজ্ঞা আই গেস হচ্ছে আপনাদের মুখে ধরে আর পড়ানোর দরকার নেই, আপনারা খুব ভালো করে জানেন যে পাইকার যারা থাকে এরা মূলত উৎপাদনকারী বা আমদানিকারক যারা আছে তাদের কাছ থেকে কিনে, এবং অনেক বেশি পরিমাণে কিনে কিনে তারপর হচ্ছে ছোট ছোট লটে হচ্ছে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে, এবং খুচরা ব্যবসায়ীরাই হচ্ছে আলটিমেটলি সেই প্রোডাক্টগুলি আমাদের কাছে পৌঁছায় দেয়, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক সংজ্ঞাটা। তো এইখানে দেওয়া আছে পরবর্তীতে পাইকারি বৈশিষ্ট্য, যে পাইকারি ব্যবসায় যেটা আছে সেটা আসলে কি ধরনের হইতে পারে, মানে তার মধ্যে যে একটা ব্যবসা, যে পাইকারি ব্যবসা, এটা আমরা কি কি দেখে বুঝবো। তো এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এখন ইন্টারপ্ট করতেছে সবাই। ওকে, তো এইখানে পাইকারি যে বৈশিষ্ট্যগুলি দেওয়া আছে এগুলির মধ্যে আপনাকে সব পড়তে হবে এরকম কিছু না, এখান থেকে এমসিকিউ কিচ্ছুই আসবে না, ঠিক আছে? যে মূলধন পাইকারি সংক্ষেপে আলোচনা করো। তো সংক্ষেপে আলোচনা করো মিন্স আপনাকে যে এই যে বৈশিষ্ট্যগুলিতে আছে সবগুলি বৈশিষ্ট্য জানতে হবে, ব্যাপারটা এইরকম না। হাতে কোনো 4টা বৈশিষ্ট্য জানলেই হয়ে যাবে, কারণ দাবিতে মানে সবচেয়ে বেশি মার্কস হচ্ছে দাবিতেই থাকে, রিটেনের জন্য একটা কোশ্চেনের যে হচ্ছে এখান থেকে যেই 4টা আপনার মনে থাকে সেই 4টা দিয়ে লিখে তারপর তার ব্যাখ্যা দিয়ে দিলে আপনার জন্য হয়ে যাবে। যেমন ধরেন এখানে মূলধনের ক্ষেত্রে পাইকারি ব্যবসার মূলধন অনেক বেশি লাগে, খুব ভালো করে জানেন, সীমিত পণ্যের লেনদেন। পাইকারি ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি পণ্যের লেনদেন কিন্তু তারা করেন, সব ধরনের। একটা খুচরা দোকানে যদি যান, মানে কি প্রোডাক্ট লাগবে, একটা কনভিনিয়েন্স স্টোরে যদি যান সব ধরনের প্রোডাক্ট থাকে, কিন্তু পাইকারি কিন্তু সব ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে না, তারা হচ্ছে লিমিটেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, কিন্তু বিজনেসের যে লেনদেনগুলি হয় সেই লেনদেনগুলি হয় কি অনেক বড় বড়, অনেক বেশি বেশি করে তারা বিক্রি করে, এবং তাদের একক প্রতি মুনাফাটা থাকে কি খুব কম, একক প্রতি মুনাফা থাকে হচ্ছে কম, এবং এত প্রোডাক্ট তারা হচ্ছে স্টোর করে এবং বিজনেস করে থাকে বলে তাদের ঝুঁকিটাও সর্ট অফ বেশি থাকে। এবং তারা কিন্তু খুচরা ব্যবসায়ীদের মতো আপনার বাসার দোরগোড়ায় দোরগোড়ায় হচ্ছে বিজনেস করে না, তারা হচ্ছে সাধারণত শহরাঞ্চল যেখানে থাকে সেইখানে মূলত অবস্থান করে, এবং এই প্রোডাক্টগুলি তারা কার কাছ থেকে কালেক্ট করে হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে। তো ওই যে সংখ্যা যে কনসেপ্টটা মাথায় থাকলে বৈশিষ্ট্যগুলি এমনি হচ্ছে আপনি পেরে যাবেন, ঠিক আছে? তো এর জন্য প্রত্যেকটা লাইন বাই লাইন আমি বুঝাইলাম না, যেটুকু দরকার জাস্ট আমি সেইটুকুই আপনাকে বললাম। এরপরে হচ্ছে এইরকম একটা বক্স আপনাদের এতে দরকার হবে। আমি আপনাদের একটা বইয়ের কথা বলছিলাম, বইটা কি কালেক্ট করেছেন? মেঘনা কাটা। মেঘনা কাটা তো রিটেনের জন্য বলছিলাম, এবং হচ্ছে এমসিকিউর জন্য বলছিলাম যে ফাইনাল বাইট করবেন, অ্যাকাউন্টিং এর জন্য, মার্কেটিং এর জন্য, ওগুলির জন্য হচ্ছে ফাইনাল বাইট করতে পারেন। তো মার্কেটিং এর ফাইনাল বাইটটা কি কালেক্ট করেছিলেন? জি না, ইয়া দিয়া পড়তেছি, রেসপেক্ট ইউসিসির একটা বই কিনছে ওইখান থেকে আর কি পড়তেছি। ওকে, ঠিক আছে। তো রেসপেক্টে পড়েন বা যেখানে যান, তো এইখানে এই যে এরকম একটা মানে বক্স পাবেন বিভিন্ন পাইকার সম্বন্ধে, আঞ্চলিক পাইকার কি এটা হচ্ছে রিজনাল
ডিলারশিপ সর্ট অফ এরকম, যে একটা প্রোডাক্টের যেমন ধরেন এই যে বিকাশ বলি বা হচ্ছে বড় বড় কোম্পানিতে এমএনসি গুলিতে বলি বা দেশীয় কোম্পানিতে যদি যখন যান তখন সেলসে যদি আপনি জয়েন করেন, সেলসে জয়েন করলে তারা আপনাকে টেরিটরি ম্যানেজার, রিজনাল ম্যানেজার এরকম ভাবে হচ্ছে আপনাকে রিক্রুট করবে, ঠিক আছে। এটার মানে হচ্ছে বাংলাদেশকে পুরো একটা মার্কেট না ভেবে তারা এটাকে কয়েকটা অংশে ভাগ করে নেয়, যেমন ধরেন খুলনার একজন রিজনাল হেড থাকবে, ঢাকার একজন রিজনাল হেড থাকবে, তারপর ধরেন বরিশালের একজন রিজনাল হেড থাকবে, সর্ট অফ এরকম। তার মানে ওই এরিয়ার মধ্যে ডিলার থাকবে কি একজন, উনি হচ্ছে ওই অঞ্চলের যত কাজ কারবার আছে সবকিছু দেখাশোনা করবে। তো তারা হচ্ছে সর্ট অফ আঞ্চলিক পাইকার, ঠিক আছে। এরপরে যে বক্সগুলি আছে এরপরের বক্সের থেকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে এখানে। ফোরিয়া যেটা এটাও লেস ইম্পর্টেন্ট, তেমন দরকার নেই, বাট সংজ্ঞাটা ধরে রাখতে পারেন যে উৎপাদন এবং পাইকারের প্রতিনিধি হিসেবে কাজ করা। প্রতিনিধি আর হচ্ছে এই যে দালাল যে ছিল, এখনই বলে দিই, প্রতিনিধি এবং দালালের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। প্রতিনিধি এবং দালালের মধ্যে দালাল হচ্ছে জাস্ট দুইটা লোককে একসাথে করা দেবে, মিলাই দিবে, সে কারো হয়ে কথা বলবে না, জাস্ট দুইটা লোককে মিলাই দিবে। কিন্তু প্রতিনিধি যারা থাকে তারা মূলত উৎপাদকের হয়ে বা ক্রেতার হয়ে কথা বলে। যেমন ধরেন আমার যে বিক্রয় প্রতিনিধি আছে, তো এইটার জন্য আপনি যদি কোনো প্রোডাক্ট কিনতে যান তাহলে ওই বিক্রয় প্রতিনিধির সাথে কথা বললেই হবে, ওই যে যে উৎপাদন করতেছে মালিক টালিক তার সাথে সরাসরি আপনাকে ওই তার সাথে কথা বলে নিলেই হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু ওই প্রতিনিধি যে আছে যে উৎপাদক এবং বিক্রেতাকে একসাথে করার চেষ্টা করতেছে না, কিন্তু দালাল কি করে একসাথে করার চেষ্টা করে, সর্ট অফ দালালটাকে ঘটকের মতো ধরে নিতে পারে, যে পাত্র পাত্রীকে জাস্ট একসাথে করাই দিচ্ছে এরকম। ওকে, তারপর হচ্ছে ক্লিয়ারিং এজেন্ট। একটা প্রশ্ন ছিল, ইয়েস ইয়েস বলেন। ফোরিয়া এবং এজেন্ট কি এক সেম? ফোরিয়া এবং এজেন্ট এক কিনা, সর্ট অফ একরকম ধরে নিতে পারেন আপনি যে ইয়াস, সর্ট অফ তাদের জিনিস হচ্ছে একই, তারা হচ্ছে ওইরকম যে ডিফারেন্স আছে হিউজ, সেরকম কোনো ডিফারেন্স নাই সংজ্ঞাগত ভাবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমার এইখানের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লিয়ারিং এজেন্ট আর একটা হচ্ছে ফরওয়ার্ডিং এজেন্ট। একটা হচ্ছে ক্লিয়ারিং এজেন্ট আর একটা হচ্ছে ফরওয়ার্ডিং এজেন্ট, সরি। ক্লিয়ারিং এজেন্ট, ফরওয়ার্ডিং এজেন্ট, এটা মানে হচ্ছে আপনারা যখন কোনো প্রোডাক্ট কিনতেছেন বা ধরেন আমদানি করতেছেন বা রপ্তানি করতেছেন, তখন কিন্তু আপনার বন্দরের মধ্যে কিছু কাজ কারবার করতে হয়, নানান ধরনের পেপার ওয়ার্কস করতে হয় বা নানান ধরনের কাজ কারবার থাকে। তো ক্লিয়ারিং এজেন্ট যারা থাকে এরা হচ্ছে আপনারা যে প্রোডাক্টগুলি আমদানি করতেছেন সেই প্রোডাক্টগুলি বন্দরের খালাস করার ব্যবস্থা করে, মানে কোনো ঝামেলা যাতে না হয় ছুটানোর ব্যবস্থা করে ক্লিয়ারিং এজেন্টরা। আর ফরওয়ার্ডিং এজেন্ট বা প্যাকিং এজেন্ট যারা আছে এরা হচ্ছে কি রপ্তানির কাজে হেল্প করে, ক্লিয়ারিং রা করে আমদানির কাজে আর ফরওয়ার্ডিং রা করে হচ্ছে কি রপ্তানি কাজে। আচ্ছা, তারপর হচ্ছে নিলামদার। নিলাম খুব ভালো করে জানেন যে নিলামদাররা কি করবে, ডাকাটাকির মাধ্যমে কাজটা করবে। নিলামদার সম্বন্ধে আগে আপনার ধারণা আছে, এটা বুঝাইলাম না। তারপর হচ্ছে অবলেখক। অবলেখকটা হচ্ছে সর্ট অফ আপনার অ্যাকাউন্টিং এর সাথে রিলেটেড, যে এরা হচ্ছে কি কোম্পানির যে বিভিন্ন শেয়ার আছে, তারপর ঋণপত্র, বন্ড যাই বলি না কেন, এরা হচ্ছে বিক্রির দায়িত্ব নিয়ে দেয়। এবং এরা হচ্ছে ব্যাপারটা হচ্ছে একদম যে আপনার কোম্পানির এতগুলি শেয়ার যদি তারা বিক্রি করে দেয়, তো শেয়ারে এত পার্সেন্ট হচ্ছে আপনার তাকে দিয়ে দিতে হবে, এইটাই হচ্ছে কমিশন সর্ট অফ। এতগুলি শেয়ার বিক্রি করলে তার এত পার্সেন্ট তুমি কমিশন পাবা। ওকে, এরপরে হচ্ছে পণ্য প্রাপক। পণ্য প্রাপকটা হচ্ছে যে একটা প্রোডাক্ট যে উৎপাদন করি, সেটা ধরেন ঢাকাতে উৎপাদন করি, কিন্তু সেই প্রোডাক্টটার ভোক্তা ধরেন সেই কক্সবাজার একদম রিমোট একটা এরিয়াতে আছে। সো আপনি অ্যাজ আ প্রোডিউসার বা উৎপাদক হিসেবে সেই জিনিসগুলি একদম ডিরেক্টলি যদি ভোক্তার কাছে পৌঁছায় দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে জিনিসটা কিন্তু আপনার অনেক ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনি করতে পারেন কি, আপনি এরিয়া ভিত্তিক একজন প্রতিনিধি দেখে দিতে পারেন, যে হচ্ছে এই দূরবর্তী স্থানে আপনার প্রোডাক্টটা রিসিভ করবে। রিসিভ করার পরে সে হচ্ছে ওই এলাকার যত লোকজন আছে তাদের কাছে হচ্ছে সে বন্টন করে দিবে, ঠিক আছে। তো এইখানে মেইন কথাটা হচ্ছে দূরবর্তী স্থানে। প্রত্যেকটা যে সংজ্ঞা আছে, প্রত্যেকটা সংজ্ঞার এক একটা কিওয়ার্ড বা একটা ফ্রেজ আছে। তো ওই কোশ্চেনের মধ্যে যদি ওই ফ্রেজটুকু দেখেন তাইলেই বুঝে নেবেন যে রাইট অ্যান্সার হবে এটা। যেমন এই যে যেটা বললাম পণ্য প্রাপকের রাইট ফ্রেজটা হচ্ছে কি দূরবর্তী স্থানে, যে দূরবর্তী স্থানে যে প্রোডাক্টটা রিসিভ করে সে হচ্ছে আমার পণ্য প্রাপক। আর এখানে যে ইংলিশ নামগুলি দিয়ে দিয়েছি, ইংলিশ নাম দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই ইংলিশ নামগুলি ইম্পর্টেন্ট। এই ইংলিশ নামগুলি হচ্ছে কি আপনার জন্য ইম্পর্টেন্ট এর জন্য দেওয়া, কারণ অনেক সময় হচ্ছে আপনাকে ইংলিশ নামটাই দিয়ে দিতে পারে, বাংলা কোনো নাম দিবে না, সেই ক্ষেত্রে আপনি কনফিউজ হয়ে যাবেন। তো ইংলিশ নামগুলো মানে মুখস্থ করবেন।
তো পণ্য প্রাপকের পরে আছে হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিনিধি। ভ্রাম্যমাণ মানে হচ্ছে ঘুরে ঘুরে ভবঘুরে সর্ট অফ। তো এখানে যেটা হচ্ছে যে আপনারা যদি বাসায় খেয়াল করেন যে আপনার আশেপাশে যেই মানে মুদি দোকানগুলি আছে সেখানে দেখবেন কয়দিন পর পরে লোক আসে আইসা লিখে নিয়ে যে ভাই আপনার কোন সাবান লাগবে, এটা দিব কিনা সেটা দিব কিনা। সে পক্ষের মানে অর্ডারটা মানে সংগ্রহ করে নিয়ে নেয় এবং পরবর্তীতে দরকার হলে সেই প্রোডাক্টগুলি তার কাছে পৌঁছায়। ঠিক আছে, তারা হচ্ছে কি ভ্রাম্যমাণ প্রতিনিধি। তারপর হচ্ছে ডেলিক্রেডি এজেন্ট। ডেলিক্রেডি এজেন্ট হচ্ছে আপনি বাকিতে প্রোডাক্ট বিক্রি করতে পারেন অনেক সময়। তো বাকিতে প্রোডাক্টটা বিক্রি করলে সেই টাকা পাবো কি পাবো না তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। তো ডেলিক্রেডি এজেন্টরা কি করে, যে আপনার বাকিতে যে প্রোডাক্টটা বিক্রি করতেছি সেটার টাকা যে উসুল হবে সেই গ্যারান্টিটা নেয় হচ্ছে ডেলিক্রেডি এজেন্ট, যে আপনি বাকিতে বিক্রি করতে পারেন, সেই বিক্রি করার মানে রিস্কটা নেবে হচ্ছে ডেলিক্রেডি এজেন্ট। তো এই পেজে যেগুলি আছে মোটামুটি সবগুলি হচ্ছে আপনার জন্য এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে রিটার্নের কোনো কোশ্চেন আসবে না। এমসিকিউ থেকে জাস্ট সংজ্ঞাটা আপনাকে দিয়ে দিয়ে আপনাকে রাইট অ্যান্সারটা সিলেক্ট করতে বলবো। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে যে পাইকারি ব্যবসায় কার্যাবলী জানবো এবং এরপরে হচ্ছে মেইন শ্রেণী বিভাগে ঢুকে যাবো। এখন কথা হচ্ছে যে পাইকার তো অনেক ধরনের কাজ করে, তো তার যতই কাজ থাকুক না কেন এই কাজগুলিকে মূলত তিনটা অ্যাঙ্গেল থেকে ভাগ করা হচ্ছে। মানে সে যে কাজগুলি করবে সেগুলি আইদার উৎপাদনকারীর জন্য করবে, অথবা খুচরা ব্যবসায়ীর জন্য করবে, অথবা সমাজের জন্য করবে। ঠিক আছে, তো এইখান থেকে এমসিকিউ থেকে যে কোশ্চেনটা আসতে পারে যে নিচের কোনটি পাইকাররা খুচরা ব্যবসায়ীর জন্য করে থাকে, বা উৎপাদনকারীর জন্য পাইকারি ব্যবসায় নিচের কোন কাজটি করে থাকে। এমসিকিউতে এই লেভেলের কোশ্চেন আসবে। ঠিক আছে, রিটেনে কোশ্চেন আসতে পারে যে পাইকারি ব্যবসায় কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বা পাইকারি ব্যবসায় উৎপাদনকারীর পক্ষে যে কাজগুলি করে সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এইরকম। ঠিক আছে, তো কোনটার আন্ডারে, যেমন ধরেন পণ্য বিক্রয়, পণ্য পরিবহন, সংরক্ষণ, প্রমিতকরণ, এই যে সংজ্ঞাগুলি আছে সংজ্ঞাগুলি অলরেডি আমি আগে আপনাদেরকে বুঝে আসি। তো আপনাদের কাছ থেকে এখন জাস্ট বুঝতে হবে যে উৎপাদনকারীর জন্য করতেছে না খুচরা ব্যবসায়ীর জন্য করতেছে। যেমন ধরেন হচ্ছে পণ্য বিক্রয়, তো পণ্য বিক্রয়টা কিন্তু পাইকারি মূলত উৎপাদনকারীর হয়ে করতেছে। পণ্য যদি বিক্রি করে, পাইকারি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করে, আলটিমেটলি কি উৎপাদনকারীর প্রোডাক্টটা বিক্রি করতেছে। তারপর দেখেন এই প্রোডাক্টটা বিক্রি করার আগে কিন্তু পাইকারকে প্রোডাক্টটা সংরক্ষণ করে রাখতে হবে। তো উৎপাদনকারীর জায়গায় এখন সংরক্ষণ করে রাখতেছে কে, পাইকার সংরক্ষণ করে রাখতেছে। তো এই যে প্রোডাক্টটা সংরক্ষণ করে রাখতেছে এই কাজটা মূলত কার হয়ে করতেছে, উৎপাদনকারী। কারণ প্রোডাক্টটা সংরক্ষণ করলে আইদার উৎপাদনকারী করতে হতো অথবা হচ্ছে কি পাইকারের নিজে করতে হতো। তো নিজে করার মাধ্যমে মূলত উৎপাদনকারী হয়ে করে দিচ্ছে। তারপর ধরেন এই যে ঝুঁকি গ্রহণ বা তথ্য সরবরাহ, তো পাইকার হচ্ছে খুচরা ব্যবসায়ীর মাধ্যমে তথ্যটা পায় এবং তথ্যগুলি পায় সেই তথ্যটা কার কাছে সরবরাহ করে, উৎপাদনকারীর কাছে সরবরাহ করে। তারপর ধরেন এইখানে দেওয়া আছে যে উৎপাদনকারীর জন্য অর্থ সংস্থান ব্যবস্থা করে। কিভাবে অর্থ সংস্থানের ব্যবস্থা করে উৎপাদনকারী, সরি পাইকারি কিভাবে উৎপাদনকারী অর্থ সংস্থান নেবে, অনেক সময় দেখা যায় অ্যাডভান্স টাকা দিয়ে দেয়, যে আমি অ্যাডভান্স দিয়ে দিচ্ছি আমাকে প্রোডাক্টগুলি পরবর্তীতে। আপনাদের ক্ষেত্রে এরকম হয় না যে অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে যে প্রোডাক্টটা ইনশিওর করার জন্য আপনি অ্যাডভান্স টাকাটা দিয়ে দেন, এরকম ভাবে হচ্ছে দিতে পারেন। আপনাদের একজন অ্যানোটেশন দিচ্ছেন, অ্যানোটেশন দিলে কি সুবিধা হচ্ছে আপনাদের, অ্যানোটেশন ইউজ করে দেখাবো, দাঁড়ান হোল্ড অন। ওকে, সো যেটা বুঝাচ্ছিলাম যে অর্থ সংস্থানের ক্ষেত্রে এটা বুঝাচ্ছিলাম। তো অর্থ সংস্থানের ক্ষেত্রে যেটা বলতেছি যে অ্যাডভান্স টাকা দিয়ে দিচ্ছে বা ধরেন এই যে রিস্ক গুলি নিচ্ছে বা সংরক্ষণ করতেছে, এর কারণে কিন্তু নানান ভাবে উৎপাদন করে অটোমেটিক্যালি অর্থ সংস্থানের একটা ব্যবস্থা আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে পাইকার খুচরা ব্যবসায়ীদের জন্য কি করে। খুচরা ব্যবসায়ীদের প্রোডাক্ট বিক্রি করার জন্য কিন্তু প্রোডাক্ট গুলি দরকার। সো পাইকার যখন ক্রয় করতেছে প্রোডাক্টটা, সেটা মূলত হচ্ছে খুচরা ব্যবসায়ীর হয়েই প্রোডাক্টটা ক্রয় করতেছে উৎপাদনকারীর কাছ থেকে। তারপর হচ্ছে এই যে গুদামজাতকরণ যে করতেছে সেটা যেমন উৎপাদনকারীর জন্য করতেছে, সেটা কিন্তু ঠিক সেম ভাবে খুচরা ব্যবসায়ীর কাছেও করতেছে। কারণ খুচরা ব্যবসায়ী এরকম আছে পাইকার থেকে ডিরেক্ট প্রোডাক্টটা কিনে সরাসরি হচ্ছে দিয়ে দেয়। যেমন এই যে ধরেন দারাজের কথা যদি বলি, বা বড় বড় এই যে থার্ড পার্টি যে ওয়েবসাইট গুলি আছে, তারা কি করে, তারা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার ক্রেতা বিক্রেতার মধ্যে মিল করা যায়। সে কিন্তু দারাজ কিন্তু একটা খুচরা ব্যবসায়ী হিসেবে কাজ করতেছে। প্রোডাক্টটা হচ্ছে অনেক ক্ষেত্রে প্রোডাক্টটা স্টোর করা থাকতেছে কার কাছে, যে প্রোডিউসার আছে তার কাছে প্রোডাক্টটা থাকতেছে, সংরক্ষণ তার জন্য করতেছে। তো এখন ডিরেক্টলি যখন দিয়ে দিচ্ছে তখন হচ্ছে এই যে খুচরা ব্যবসায়ী দারাজের কিন্তু আর হচ্ছে কি সরাসরি কোনো কিছু করতে হচ্ছে না, তার গুদামজাতকরণ করতে হচ্ছে না। অনেক সময় হচ্ছে উৎপাদনকারীর হয়েই নিচে করে দিচ্ছে, উৎপাদনকারীটাও করতেছে আবার হচ্ছে দারাজ নিজে খুচরা ব্যবসায়ীটাও হয়ে নিজে করতেছে। ঠিক আছে, এরকম হয়ে যাচ্ছে।
তারপর হচ্ছে বিজ্ঞাপন প্রচার। উদাহরণ হিসেবে তো পাইকারি ব্যবসা অনেক সময় প্রোডাক্টের হয়ে মার্কেটিং করে দেয়। তো যখন মার্কেটিংটা করে দিচ্ছে, এই মার্কেটিংটা উৎপাদনকারীরাও হেল্প করে, আবার হচ্ছে খুচরা ব্যবসায়ীকেও হেল্প করে। কারণ প্রোডাক্টের যদি প্রমোশন হয়, সেটা যেমন খুচরা ব্যবসায়ী প্রোডাক্ট বিক্রি করতে মানে সুবিধা করে, সেটা আলটিমেটলি বড় হইলেও উৎপাদনকারীকেও কোনো না কোনো ভাবে হেল্প করে। ঠিক আছে। আর সবার লাস্টে যদি বলি সমাজের ক্ষেত্রে যে নিয়মিত পণ্য সরবরাহ, তারপর যে চাহিদা যোগানের সমতা বিধান। সো পাইকারি ব্যবসায় যদি ঠিক মতো প্রোডাক্ট না দেয়, তাহলে কিন্তু হচ্ছে সাপ্লাই ডিমান্ডে একটা ডিসব্যালেন্স চলে আসবে। যেমন এই যে পেঁয়াজের ক্ষেত্রে দেখছে অনেক সময় এই যে পেঁয়াজের কৃত্রিম চাহিদা বৃদ্ধি হয় না, কেন বৃদ্ধি হয়? কারণ এই যে পাইকারি ব্যবসায় যারা থাকে এরা প্রোডাক্ট দিতে চায়, গুলি না দিতে চায়, চাহিদা যোগানের মধ্যে একটা দেয়। তার মানে পাইকারি ব্যবসায় যদি মতো নিয়মিত পণ্যগুলি করে, তাহলে হচ্ছে চাহিদা যোগানের একটা সমতা বৃদ্ধি পাবে। আর যদি সে পাইকাররা যদি ভালো মানের লেটেস্ট প্রোডাক্ট গুলি আপনাকে অফার করে, তাহলে হচ্ছে কি আপনার জীবনযাত্রার মানটাও উন্নত হবে এরকম। ঠিক আছে। তো এখন পাইকারি ব্যবসার কার্যাবলী সম্বন্ধে কারো কি কোনোটাতে কনফিউশন আছে? জি বলেন বলেন, কোনটাতে কনফিউশন? ভাইয়া, গুদামজাতকরণ এটা তো এই জন্য কাজ করে, আবার খুচরা ব্যবসায়ীর জন্য কাজ করে। তখন যদি এমসিকিউ তে তাকে ফিরত হয়, তাহলে কোনটা দেবো আমরা? আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাকে যে কোশ্চেনগুলি দেয় না, কোশ্চেনগুলি এরকম অ্যাকুরেট যে জিনিসটা হয় সেই জিনিসটা। যেমন যদি গুদামজাতকরণের মধ্যে দেয় খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে, আপনার মাইকে অনেক প্রবলেম হচ্ছে। ওকে। তো যেমন ধরেন যদি বলে যে পাইকারি ব্যবসায় খুচরা ব্যবসায়ীদের জন্য কি কাজ করে, তো যদি অপশনে গুদামজাতকরণ দেয়, তাহলে বাকি যে অপশনগুলি দিবে সেগুলি দিবে হচ্ছে এই যে বাকি সমাজের প্রতি বা উৎপাদনের প্রতি। তো আপনি ইজিলি বুঝে যাবেন যে এটা খুচরা ব্যবসায়ীর জন্য, তার মানে গুদামজাতকরণ করতে হবে, তো রাইট অ্যান্সার হচ্ছে গুদামজাতকরণ। কথা বুঝতে পারছি? এরকম আপনাকে এটা দিয়ে বলবেন না যে গুদামজাতকরণ যে করা হয় সেটা কি পাইকারের জন্য মানে উৎপাদকের জন্য করা হয় না খুচরা ব্যবসায়ীর জন্য করা হয়, এরকম অপশন আপনাকে কোশ্চেন দিবে না। আপনাকে কোশ্চেন দিবে উপর থেকে যে খুচরা ব্যবসায়ীর জন্য নিচে কোন কাজ। তো গুদামজাতকরণ দিবে এবং যেমন মরুকীকরণ, প্রমিতিকরণ, এগুলি তো হচ্ছে কি উৎপাদনের জন্য উৎপাদকের হয়ে করে দেয়। তো ওই অপশনগুলি দিবে, তো আপনি ইজিলি হচ্ছে আইডেন্টিফাই করে নিতে পারবেন। বুঝতে পারছেন যে কোশ্চেনটা করেছিলেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। অ্যানোটেশন। ওকে, কার্যাবলী পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এখন আমরা শ্রেণী বিভাগ সম্বন্ধে জানবো। পাইকারি ব্যবসায়ের যে শ্রেণী বিভাগটা আছে সেই সম্পর্কে জানবো। যেমন পাইকারি ব্যবসাটাকে মূলত হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, তিন ভাগে ভাগ। মানে মূলধন বিনিয়োগ করবে, রিস্ক নিবে এবং হচ্ছে তার বিনিময়ে প্রফিটও তারা এনজয় করবে। তার মানে কি, তারা মূলধন বিনিয়োগ করবে, রিস্ক নেবে এবং হচ্ছে প্রফিটও নেবে, তারা হচ্ছে কি আমার মার্চেন্ট পাইকার। ঠিক আছে। এই মার্চেন্টটাকে হচ্ছে দুই ভাগে মেইনলি ভাগ করতে, একটা হচ্ছে পূর্ণ সেবাদানকারী আর একটা হচ্ছে কি সীমিত সেবাদানকারী। এখন পূর্ণ সেবাদানকারী, সীমিত সেবাদানকারী, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে আমরা কিন্তু পাইকারে অনেক কাজ জানলাম, অনেক কাজ জানলাম না। তো সবগুলি মোটামুটি সব কাজ যারা করে তারা হচ্ছে পূর্ণ সেবাদানকারী, আর যারা হচ্ছে লিমিটেড কাজ কারবার করে তারা হচ্ছে কি সীমিত সেবাদানকারী। তো সীমিত সেবাদানকারীর মধ্যে প্রথমে হচ্ছে শিল্প বন্টনকারী এবং হচ্ছে হোলসেল মার্কেট। হোলসেল শিল্প, শিল্পের মধ্যে হচ্ছে যারা পাইকার আছে, পাইকাররা যারা যে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করবে বা নিয়ে কাজ করবে। হাতে গোনা দুই তিনটা, আর স্পেশালিটি হচ্ছে জাস্ট একটা স্পেশাল বা একটা লাইন নিয়ে তাদের কাজ করা। এটা ছিল পূর্ণ। এরপরে হচ্ছে সীমিত। তো সীমিতের মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে ক্যাশ এন্ড ক্যারি। ক্যাশ এন্ড ক্যারি নামের মধ্যেই বলে দিচ্ছে, ক্যাশ এন্ড ক্যারি, অর্থাৎ আপনি নগদে লেনদেন হবে, নগদে হচ্ছে আমি পণ্যটা হচ্ছে আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।
ট্রাক পাইকাররা হচ্ছে মূলত ট্রাকে করে বিভিন্ন স্থানে ঘুরে ফিরে হচ্ছে প্রোডাক্টটা আপনার বিক্রি করার চেষ্টা করে। যেমন এই যে যখন পেঁয়াজের দাম বেড়ে যায় তখন দেখেন নানান জায়গায় ট্রাক দিয়ে পেঁয়াজ হচ্ছে কম দামে বিক্রি করার চেষ্টা করে, আছে না? বা পেঁয়াজের ক্ষেত্রে না হলেও অনেক ধরনের কোম্পানি হচ্ছে এই কাজগুলি করে থাকে। তো সেইটা হচ্ছে সর্ট অফ হচ্ছে ট্রাক পাইকার। ড্রপ শিপার্সরা হচ্ছে মূলত আপনার জাস্ট অর্ডার গ্রহণ করে উৎপাদকের কাছে ড্রপ করে দেয়। হোল্ড অন, একজন অ্যাডমিট হতে যাচ্ছে। ড্রপ শিপার্সরা কি করে, জাস্ট অর্ডারগুলি কালেক্ট করে সেটা উৎপাদকের কাছে পৌঁছায় দেয়। এটাই হচ্ছে ড্রপ শিপার্স, এর বাইরে তাদের তেমন কোনো কাজ থাকে না। তারপর হচ্ছে র‍্যাক জবার্স, র‍্যাক জবার্সটা অলরেডি বুঝে আসছি। তারপর হচ্ছে উৎপাদনকারীদের সমবায় সমিতি। এইখানে হচ্ছে তারা জাস্ট হচ্ছে সমবায় হচ্ছে ম্যানেজমেন্ট অলরেডি করেছে। সমবায় হচ্ছে জাস্ট একত্রিত হয়ে যায়, উৎপাদনকারীরা একত্রিত হয়ে জাস্ট হচ্ছে প্রোডাক্টগুলি বিক্রি করার জন্য সমবায় একটা সর্ট অফ সমিতি খুলে নেয়। আর তারপর হচ্ছে মেইল অর্ডার পাইকার। মেইল অর্ডার পাইকারটা হচ্ছে আপনার পণ্যের ক্যাটালগ। ক্যাটালগটা হচ্ছে যে একটা সর্ট অফ বইয়ের মতো, এই বইয়ের মধ্যে আপনার সব ধরনের প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া বা লেখা থাকে, সংক্ষেপে লেখা থাকে। তো এই ক্যাটালগটা হচ্ছে আপনি মেইলের মাধ্যমে আপনি যা খুচরা ব্যবসায়ী আছে বা যারা আছে তাদের কাছে পাঠিয়ে দেন এবং সেখান থেকে হচ্ছে আপনি অর্ডারগুলি সংগ্রহ করেন। তো মেইল অর্ডার পাইকার মানে হচ্ছে মূলত ক্যাটালগের মাধ্যমে অর্ডার সংগ্রহ, মেইলের মাধ্যমে অর্ডার সংগ্রহ করা। ঠিক আছে? তো মার্চেন্ট পাইকারের মধ্যে কারো কোনোটা থেকে কনফিউশন আছে যে বুঝে নেই এরকম? ড্রপশিপারটা আবার বলেন। ড্রপশিপারটা হচ্ছে জাস্ট হচ্ছে মানে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অর্ডারগুলি কালেক্ট করে উৎপাদকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। তো মার্চেন্ট পাইকারের পরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দালাল এবং প্রতিনিধি। তো দালাল এবং প্রতিনিধি এটা সম্বন্ধে কিন্তু অলরেডি আমরা বুঝেছি যে দালাল এবং প্রতিনিধি কাকে বলে। দালাল প্রতিনিধি কই কই খুচরা 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 আপনাদের কোশ্চেনও তো দেখানো হয় না, মনে করেন না কেন? আপনাদের কোশ্চেন দেখাবো। খুচরা ব্যবসায়ী এই পর্যন্ত পড়াইছি, এটা কোশ্চেন দেখানো হয়নি না? আচ্ছা, ওই যে আগের ইউনিটে পড়াইছিলাম এটা কোশ্চেন আপনাদের দেখানো হয়নি, এটা আপনার মনেও করে নেই, আমারও বলতে মনে নেই যে আপনার কোশ্চেন লিখে। আচ্ছা, যেমন ধরেন এই যে প্রথম নম্বরে কোশ্চেনটাতে আছে যে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে না কে? খুচরা ব্যবসায়ী, তারপর হচ্ছে বিক্রয় প্রতিনিধি, পাইকারি ব্যবসায়ী, তারপর ও দেখতে পাচ্ছেন না? হোল্ড অন হোল্ড অন হোল্ড অন হোল্ড অন হোল্ড অন। এখন কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন এক নাম্বার জিনিসটা দেখেন। এক নাম্বার কি দেওয়া আছে যে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে না কে? খুচরা ব্যবসায়ী, তারপর হচ্ছে পরিবেশক, বিক্রয় প্রতিনিধি, পাইকারি প্রতিনিধি। তো এখন দেখেন রাইট অ্যান্সার হচ্ছে কি আমার পাইকারি ব্যবসায়। পাইকারি ব্যবসায় কার কাছে বিক্রি করে? পাইকারি ব্যবসায় বিক্রি করে হচ্ছে আমার খুচরা ব্যবসায়ীদের নিকট। কিন্তু অন্য যারা আছে খুচরা ব্যবসায়, পরিবেশক, তারপর বিক্রয় প্রতিনিধি, এরা চাইলে বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে এরা চাইলে সরাসরি খুচরা ব্যবসায়ীদের মানে ভোক্তাদের নিকট প্রোডাক্ট বিক্রি করতে পারে। যেমন ধরেন বিক্রয় প্রতিনিধি আছে, যেমন ধরেন ট্রাভেল এজেন্সি আছে যেগুলি, তো ওই ট্রাভেল এজেন্সি গুলির মাধ্যমে কি সরাসরি বিক্রয় প্রতিনিধিরা ভোক্তাদের নিকট প্রোডাক্ট বিক্রয় করতেছে না? তারপর ধরেন এই যে ইন্স্যুরেন্স কোম্পানির যারা সেলসম্যান আছে বা বিক্রয় প্রতিনিধি বলতে সরল সিম্পলি বুঝে নিতে পারে সেলসম্যান। তো সেলসম্যানরা কি সরাসরি ভোক্তাদের নিকট বিক্রি করতেছে। তারপর হচ্ছে আছে খুচরা ব্যবসায়ী, তো খুচরা ব্যবসায়ী তো নরমালি করে জানি। তারপর হচ্ছে পরিবেশক বা ডিলার। তো আপনাদের এরিয়াতে দেখবেন হচ্ছে বাইকের ডিলার থাকে, তারপর হচ্ছে ফ্রিজ, টিভি ফ্রিজের ডিলার থাকে। তো এরা কি করতেছে সরাসরি হচ্ছে কি আপনার কাছে প্রোডাক্টটা বিক্রি করতেছে। তো এখানে কোশ্চেন অনুযায়ী আমার তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে কি, রাইট অ্যান্সারটা হচ্ছে ডি, পাইকারি ব্যবসা। তারপর হচ্ছে যেমন 2 নম্বরে আছে যে উৎপাদনকারীর প্রতি পাইকারের কাজ কি, ওই যে যেভাবে বলছিলাম। তো রাইট অ্যান্সার কি দিছে, গ, বাজার সংক্রান্ত তথ্য সরবরাহ। তাহলে দেখেন এই যে প্রথমে আছে খুচরা আকারে পণ্য বিক্রয়, এটা কি উৎপাদনের জন্য করে? এটা হচ্ছে করে কি খুচরা ব্যবসায়ীদের জন্য, কারণ তাদের ছোট ছোট আকারে পণ্য দরকার, তাদের জন্য করে। তারপর হচ্ছে বৈচিত্র্য পণ্য সরবরাহ, এটা হচ্ছে কার জন্য করে? সমাজের জন্য করে। কারণ সমাজের মানুষকে যদি আমি বৈচিত্র্য সম্পন্ন পণ্য না দেই তাহলে হচ্ছে তাদের জীবনযাত্রার মানটা উন্নত হচ্ছে না।
তারপর হচ্ছে মূল্য নির্ধারণ। তো মূল্য নির্ধারণটা মূলত পাইকার এটা হচ্ছে বলতে পারেন যে খুচরা ব্যবসায়ীদের জন্যই সর্ট অফ করে থাকে, কারণ খুচরা ব্যবসায়ী কত টাকায় প্রোডাক্ট বিক্রি করবে এই জিনিসটা বা পাইকার নিজের জন্য হচ্ছে সর্ট অফ এই মূল্য নির্ধারণটা করে দেয়। আর বাজার তথ্য সরবরাহ, তো এই যে উৎপাদন পাইকার যে আছে তথ্যটা কারে সরবরাহ করবে, তথ্যটা সরবরাহ করবে হচ্ছে উৎপাদনকারীকে। তো এর জন্য আমার রাইট অ্যান্সার হচ্ছে এখানে গ, অর্থাৎ সি। সো এরকম ভাবে হচ্ছে মূলত আপনাদের যে কোশ্চেন গুলি আছে এই কোশ্চেন গুলি আসবে। ওকে, তো আমরা হচ্ছে এখানে দালাল বা উৎপাদন প্রতিনিধি এখানের মধ্যে ছিলাম। ওকে, তো প্রথমে আসি হচ্ছে দালান এবং হচ্ছে জুম করে কি যাবে, জুম করে, বাপরে বেশি জুম হয়ে গেছে। আচ্ছা, ক্লিয়ার আছে না এখন? বড় লেখা বুঝা যাচ্ছে না স্পষ্ট? লেখা স্পষ্ট আছে না এখন, দেখতেছেন না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো দালাল কাকে বলে, প্রতিনিধি কাকে বলে, এটা আমরা জেনে আসছি। এখন কথা হচ্ছে এই প্রতিনিধিকে আবার হচ্ছে কয় ভাগে ভাগ করছে। প্রতিনিধিকে ভাগ করছে হচ্ছে উৎপাদনকারীর হয়ে কাজ করবে, তারপর হচ্ছে বিক্রয় প্রতিনিধি হয়ে কাজ করবে, ক্রয় প্রতিনিধি হয়ে কাজ করবে, এবং হচ্ছে কি মার্চেন্ট, কমিশন মার্চেন্ট, এই চারটা ভাগে কাজ করছে। তো এইখান থেকে কোশ্চেন আসলে তেমন লেস আসে, মূলত কোশ্চেনটা আসে হচ্ছে দালালটা নিয়ে। দালালটা নিয়ে বেশি কোশ্চেন আসে, দালালটার সংজ্ঞাটাতে বেশি ফোকাস দিবে যেহেতু ওনারা দিছে। তো আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমরা একটু পড়ে। তো প্রথমে হচ্ছে উৎপাদন প্রতিনিধি। উৎপাদন প্রতিনিধি কি বলছে কি, যে সকল পাইকার স্বাধীন মধ্যস্থ ব্যবসা হিসেবে দুই বা ততোধিক প্রতিযোগীবিহীন পরিপূরক কোনো কমিশনের বিনিময়ে বিক্রির দায়িত্ব পালন করে তাকে হচ্ছে উৎপাদকের প্রতিনিধি বলে। কনফিউশন বাঁচাবেন হচ্ছে উৎপাদনকারী এবং হচ্ছে বিক্রয় প্রতিনিধি, এইটা হয়। তাহলে এখন দেখেন যে এইখানে বিক্রয় প্রতিনিধি বলছে যে একজন উৎপাদনকারীর হচ্ছে পণ্য বিক্রয়, সম্পূর্ণ পণ্য বিক্রয়ের দায়িত্ব নেয়। বিক্রয়ের শর্ত কি হবে না হবে সবকিছু ডিসাইড করে হচ্ছে কি বিক্রয় প্রতিনিধি। বিক্রয় প্রতিনিধি কি করে, আপনার প্রাইস কত হবে সেটা ডিসাইড করে, আপনি কিভাবে বিক্রেন সবকিছু ডিসাইড করে হচ্ছে বিক্রয় প্রতিনিধি। কিন্তু উৎপাদনকারীর যে প্রতিনিধি আছে সে প্রাইস টাইস কিছু ডিসাইড করতে পারে না, প্রাইস টাইস সব উৎপাদনকারীর কাছ থেকে সিলেক্ট করা থাকে, সে জাস্ট বিক্রি করার দায়িত্বটা নিয়ে নেয়। কথা বুঝাইতে পারছি? তো সম্পূর্ণ বিক্রয়ের দায়িত্ব যেই কাজগুলি থাকে সেটা হচ্ছে বিক্রয় প্রতিনিধি থাকে, কিন্তু এই মূল্যের যে শর্ত টর্ত যা কিছু আছে এই জিনিসগুলি থাকে না হচ্ছে উৎপাদনকারীর প্রতিনিধি। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। আচ্ছা, তারপর হচ্ছে ক্রয় প্রতিনিধি। ক্রয় প্রতিনিধিটা হচ্ছে এর আগে ছিল কি বিক্রয় ক্ষেত্রে, এখন হচ্ছে কি ক্রয় ক্ষেত্রে। ফর এক্সাম্পল আপনি একটা প্রোডাক্ট ক্রয় করতে চান, এই যে যেমন ধরেন বাইং হাউস থাকে বাংলাদেশের ক্ষেত্রে বলে না বাইং হাউস। তো বাইং হাউসের কাজ কি, বাইং হাউসের কাজ হচ্ছে যে বিভিন্ন দেশের হয়ে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্ট গুলি কিনে নাও। তো ক্রয় প্রতিনিধি হচ্ছে মূলত কি করে, যে পণ্য ক্রয়ের জন্য তারা হচ্ছে কাজ করে থাকে মূলত। আচ্ছা, তারপর হচ্ছে কমিশন মার্চেন্ট। তো কমিশন মার্চেন্টটা হচ্ছে যে এ ধরনের প্রতিনিধিরা স্থানীয় বিক্রেতাদের নিকট থেকে প্রচুর পরিমাণে পণ্য গ্রহণ করে এবং সমঝোতার ভিত্তিতে কেন্দ্রীয় বাজারে বিক্রি করে। তো আগে দেখেন যে বিক্রির যে ব্যবস্থা, মানে আগের দুইটা যে ছিল যে উৎপাদনকারী বা বিক্রয় প্রতিনিধি, এদের কাজটা কি ছিল, এদের কাজটা ছিল যখন ঢাকাতে একটা প্রোডাক্ট বিক্রি মানে উৎপাদিত হবে সেইটা বাংলাদেশের নানান জায়গায় হচ্ছে বিক্রি করার চেষ্টা করবে, এটা ছিল তাদের কাজ। কিন্তু কমিশন যে মার্চেন্ট আছে সে কি করে, সে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্টগুলি কালেক্ট করে সেটা হচ্ছে সেন্ট্রালি একটা জায়গায় বিক্রি করতে চায়। যেমন ধরেন এই যে বাংলাদেশের যদি কারণ বাজারের কথা বলি, সেন্ট্রাল এইখানের যে সবজি টবজি গুলি আছে সেই সবজি টবজি গুলি কি বাংলাদেশের বিভিন্ন এরিয়াগুলি থেকে কালেক্ট করা হয়, কালেক্ট করে হচ্ছে সেন্ট্রাল একটা বাজারে হচ্ছে বিক্রি করার চেষ্টা করা। ঠিক আছে, এরা হচ্ছে কি কমিশন মার্চেন্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা যাব পিপিটি তে। ওকে, তো এই জিনিসগুলো এখানে ছিল। তারপর হচ্ছে আমাদের উৎপাদনকারীর ক্ষেত্রে যদি বলি, সেখানে দুইটা ভাগ হচ্ছে কি, আমার বিক্রয় অফিস, শাখা অফিস বা ক্রয় শাখা অফিস। জাস্ট অফিস থাকবে, যে এই বিক্রয় অফিসের মাধ্যমে প্রোডাক্টগুলি জাস্ট বিক্রি করার চেষ্টা করা হবে, আর ক্রয় অফিসের মাধ্যমে হচ্ছে জাস্ট প্রোডাক্ট ক্রয় করা হবে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে অফিস টফিস লেস ইম্পর্টেন্ট, এটা তেমন না জানলেও হচ্ছে আপনার চলবে। ঠিক আছে, ওকে, এরপরে হচ্ছে পাইকারি ব্যবসার পরে আমরা যেটা যাব হচ্ছে খুচরা ব্যবসা। ভালো কথা, পাইকারি ব্যবসার এই যে দালাল বা এজেন্টের মধ্যে চারটা যে আছে এগুলোর মধ্যে পার্থক্য তো বুঝতে পারছেন? কারোটাতে কি কোনো কনফিউশন আছে? নাই, আই গেস ঘুমায় গেছেন। আজকে ক্লাসটা সত্যি অনেক বোরিং টপিক গুলি। ওকে, এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুচরা ব্যবসা। আছেন তো নাকি একেবারে ঘুমায় গেছেন?
মেসেজ আসছে, কি মেসেজ? আছি ভাইয়া। স্যার নাই আছে নাই স্যার। Yes, sir. ভাই বলতেছেন We are নাই। here. কি কি নাই গো ভাই? এ ভাই আপনি একটু কথা বলেন তো, আপনার নামই কি ভাই না কি? আমি এই জিনিসটা বুঝতেছি না। আপনার নামটা জানার খুব ইচ্ছা আমার। হ্যালো, BAE নাম দিয়ে রাখছেন নাকি পূর্ণ নামের শর্ট ফর্ম দিয়ে রাখছে আল্লাহ জানে। প্রবলেম নাই, সেটা তো বুঝলাম, কিন্তু হচ্ছে আপনার নামটা কি আসলে, বাই উচ্চারণ সেটা জানতে চাচ্ছি। বাকিরা কেউ জানেন ওকে চিনেন কেউ? জি না ভাইয়া, চিনি না। না না স্যার, চিনি না স্যার। ওর নাম হচ্ছে লাভলি। আচ্ছা, তাহলে BAE লিখে রাখছেন কেন? আমরা তো আপনার বাই বাই করে সেই করতে দেখার অবস্থা, আপনার ডাকতেছি ভাই ভাই বলে, এখন দেখা যায় আপা। নাম চেঞ্জ করেন, আপনাদের সাথে কথা বলতে তাহলে সুবিধা হয়। ওকে, এরপরে হচ্ছে আমরা করব হচ্ছে খুচরা ব্যবসায়ী নিয়ে। অবস্থা, আচ্ছা স্ক্রিন, আমি মনে হয় স্ক্রিন শেয়ার দিছি, তো আপনারা কি চ্যাট বক্সটাও দেখতেছেন না শুধুমাত্র স্লাইডটা দেখতেছেন বলেন তো? লাইট ভাইয়া। শুধু স্লাইড, ওকে ঠিক আছে। তো এখন খুচরা ব্যবসায়ী কাকে বলে সেটাও খুব ভালো জানেন, যে খুচরা ব্যবসায়ী কাদের মধ্যে কমিউনিকেট করে? পাইকারের মধ্যে এবং ভোক্তার মধ্যে হচ্ছে কমিউনিকেট করে। এবং খুচরা ব্যবসায় বৈশিষ্ট্য, এখান থেকে কোশ্চেন আসবে ঠিক যেভাবে হচ্ছে পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে আসছিল, ঠিক সেম ভাবে আসবে, যে নিচের কোনটি খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্য। MCQ তে যদি আসে কোশ্চেন আসবে নিচের কোনটি খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্য, এরকম। আর আপনাকে যদি রিটেনে দেয়, রিটেনে দিবে যে খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এইখানের মধ্যে খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটা বুঝেন নাই, এরকম কেউ আছেন যে একটা বৈশিষ্ট্য আপনি বুঝেন না? যেমন ধরেন এখানে দেওয়া আছে অবস্থান, খুচরা ব্যবসায়ীর অবস্থান হয় কোথায়? মূলত আপনার বাসার আশেপাশে। পণ্য ক্রয় বিক্রয়, খুচরা ব্যবসায়ী পণ্য যেমন ক্রয় করে আপনার কাছে বিক্রয় করে। স্বল্প মূলধন, চাইলেই এক মালিকানা ব্যবসায় ছোট ছোট মূলধন নিয়ে করতে পারে। তো মালিকানা, তো খুচরা ব্যবসায়গুলি সাধারণত হয় কি এক মালিকানাধীন অথবা অংশীদার ব্যবসায়। দর কষাকষি, আপনার সাথে হচ্ছে বার্গেনিং করে হচ্ছে তারা প্রোডাক্টটা বিক্রি করে। লেনদেন, লেনদেনগুলি হয় কি ছোট ছোট হয় এবং হচ্ছে পৌনপুনিক, অর্থাৎ মানে প্রতিনিয়তই হচ্ছে লেনদেন হইতে থাকে। তারপর সরাসরি যোগাযোগ, কার সাথে সরাসরি যোগাযোগ করা হয়? ভোক্তার সাথে সরাসরি যোগাযোগ করা হয়। পণ্য বৈচিত্র্যতা, খুচরা ব্যবসায়ী যে প্রোডাক্ট গুলি বিক্রি করে তার মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট থাকে, অর্থাৎ পণ্যের বৈচিত্র্যতা থাকে, অনেকগুলি বুঝে দিচ্ছে। তো এইখান থেকে জাস্ট চারটা দিলেই আপনার হচ্ছে কি হয়ে যাবে, ঠিক আছে? সো খুচরা ব্যবসায়ী বৈশিষ্ট্যে আই গেস হচ্ছে কারো কোনো প্রবলেম নাই, ভাইয়া আছে? কার্য সময়টা বুঝান ভাইয়া। আচ্ছা, কার্য সময়, এই কার্য সময়টা হচ্ছে সর্ট অফ হচ্ছে খুচরা ব্যবসায়ী নির্দিষ্ট কোনো টাইম লিমিট নেই, সে যে কোনো সময় হচ্ছে কাজ করতে পারে, ঠিক আছে? এরকম, বুঝছেন? যেমন ধরেন এই যে বড় বড় প্রতিষ্ঠান বা বিগ কোম্পানির ক্ষেত্রে যদি বলি, আপনার 8টা 5টা ডিউটি আপনি ফিক্স, যে এই থেকে এই সময় থেকে এই সময় কাজ হবে। বাট হচ্ছে খুচরা ব্যবসায়ীর ক্ষেত্রে এরকম কোনো জিনিস নেই। আর হচ্ছে ভালো কথা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার কাছে খুচরা ব্যবসার বৈশিষ্ট্য চাওয়া হইল, কিন্তু আপনার ওই সকল বৈশিষ্ট্যগুলি দেওয়ার চেষ্টা করবেন যেগুলো হচ্ছে কোর বৈশিষ্ট্য। যেমন এই যে কার্য সময়, এটা কিন্তু কোর বৈশিষ্ট্য না। তো আপনারা যখন চারটা দিচ্ছেন তো ওইরকম কোর বৈশিষ্ট্যগুলি দিবেন, যেমন স্বল্প মূলধন, তারপর হচ্ছে সরাসরি যোগাযোগ, তারপর হচ্ছে লেনদেনে পৌনঃপুনিকতা বা আহ, মানে অ্যামাউন্ট ছোট। তো এরকম কোর যে বৈশিষ্ট্যগুলি আছে সেই কোর বৈশিষ্ট্যগুলি দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনার যখন MCQ গুলি দিবে তো ওই কোর বৈশিষ্ট্যগুলি থেকেই মূলত MCQ গুলি দিবে, বুঝতে পারছেন? ওকে, সো আই গেস হচ্ছে বৈশিষ্ট্যের ক্ষেত্রে অন্য কারো আর কেউ বলে নাই, তো প্রবলেম নাই আশা করতেছি। তো এরপরে হচ্ছে যে খুচরা ব্যবসায়ী বৈশিষ্ট্য জানলাম, এখন জানবো হচ্ছে কাজ, সে কি কি কাজ করে এবং এই কাজগুলি কাদের জন্য করে। তো খুচরা ব্যবসায়ীর কাজগুলি মূলত তিনজনের জন্য করতে পারে। একটা হচ্ছে উৎপাদক, তারপর করতে পারে হচ্ছে ভোক্তা, একটা করতে হতে পারে নিজের জন্য। তো এইখান থেকে ওই যে ঠিক সেম ভাবে পাইকারিতে যেভাবে বলে আসছি যে খুচরা ব্যবসায় হচ্ছে ভোক্তাদের জন্য কি কাজ করে, তারপর হচ্ছে উৎপাদকের জন্য কি কাজ করে, আর নিজের জন্য কি কাজ করে, MCQ তে এরকম দিবে। এবং রিটেনে দিলে বলতে পারে যে খুচরা ব্যবসায়ী কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, পাইকারদের জন্য কি কাজ করে সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। রিটেনে কোশ্চেন আসবে এরকম। তো প্রথমে যদি আসি উৎপাদক, পণ্য বিক্রয়, পণ্য পরিবহন, সংরক্ষণ, অর্থসংস্থান, বাজার সম্প্রসারণ, ঝুঁকি গ্রহণ, তথ্য সরবরাহ।
আমি এখন কিছুই পারি না, আপনারা বলবেন, যা পারবেন না সেটা আমি বুঝাই দেবো। আপনাদের মধ্যে থেকে হাত তুলবেন। এখানে বাজার সম্প্রসারণ দ্বারা কি বোঝাচ্ছে? কেউ একজন হাত তোলেন। বাজার সম্প্রসারণ দ্বারা কি বোঝাচ্ছে? এই দীপ্ত আছেন? দীপ্ত হেতি নাকমুড়ি দিয়ে ঘুমাইছে। আচ্ছা, হৃদয় আছেন? হৃদয়, আপনার স্ক্রিনে অপশন গেছে, হৃদয়। হৃদয় নাই, ওকে। কালাই, কালাই দেবনাথ আছেন? কালাই দেবনাথ, আপনার কি কেউই নাই? হ্যালো ভাই। আমি আছি হ্যাঁ, স্যার। আপনি বলেন তো, কৃষ্ণা দাস না, কৃষ্ণা দাস বলেন, উৎপাদক বা পাইকারের জন্য সম্পাদিত কার্যাবলী, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে মূলত? সরি, এটার মধ্যে ওই বাজার সম্প্রসারণ যে আছে, বাজার সম্প্রসারণ দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বাজার সম্প্রসারণ আমি যতটুকু মনে হচ্ছে এটা উৎপাদক ও পাইকারের জন্য যে সম্পাদিত বাজার সম্প্রসারণ, এটা দিয়ে যে যে পণ্যটা পাইকার বা উৎপাদক বাজারে ছাড়ে ওইটা কতটুকু চাহিদা ওটা সম্পূর্ণ বোঝা যায় হলো গিয়ে খুচরা ব্যবসায়ীর মাধ্যমে, মানে আচ্ছা, খুচরা ব্যবসা। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। সেটা হচ্ছে আপনাদের প্রথম দিনই হচ্ছে আমি হচ্ছে আপনাদের একটা টপিক পড়িয়েছিলাম, বিসিজি ম্যাট্রিক্স, মনে আছে? স্টার, তারপর হচ্ছে কাউজ, ক্যাশ কাউজ, জগস, মনে আছে? তো এখানের মধ্যে একটা টার্ম বলেছিলাম, মার্কেট শেয়ার। ঠিক আছে, যে আপনি মার্কেটে কতজন মানুষের কাছে প্রোডাক্টটা বিক্রি করতেছেন। তো খুচরা ব্যবসায়ী কিন্তু একমাত্র সরাসরি ভোক্তাদের সাথে কমিউনিকেট করতেছে। তো খুচরা ব্যবসায় যদি বেশি বেশি বিক্রি করতে পারে তাহলে অটোমেটিকলি উৎপাদকের বাজার শেয়ার কি বেড়ে যাবে। কথা বুঝতে পারছেন? জি ভাই। ভোক্তা মানে খুচরা ব্যবসায় যদি আমার প্রোডাক্ট বিক্রি করে দিতে পারে তাহলে আমার আলটিমেটলি উৎপাদকের মার্কেটটা এমনি বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে উম বাজার তথ্য সরবরাহ, এটা বলবেন আয়শা সিদ্দিক। আয়শা সিদ্দিক আছেন? আশা, আয়শা তো হাত তুলেছেন। হ্যাঁ, আপনাকে সুযোগ দিচ্ছি, বলেন আয়শা। উম, বাজার তথ্য সরবরাহ বলতে কি বুঝছেন আপনি? বাজার উৎপাদকের মধ্যে ওই যে উৎপাদক পাইকারের জন্য সম্পাদিত কার্যাবলী, এখানের মধ্যে দেওয়া আছে বাজার তথ্য সরবরাহ। তো বাজার তথ্য সরবরাহ বলতে আপনি কি বুঝেন? আপনি কি এটা জানেন, এটা সম্পর্কে কিছু? না ভাইয়া, বলতে পারবো না। আচ্ছা, আমি আপনি বলবো ভাই। তাইলে হচ্ছে কে, কৃষ্ণা? জি ওকে, ভাই। বলেন কৃষ্ণা। এটা দিয়ে এবার বোঝানো হচ্ছে যে যে পণ্যটি উৎপাদক উৎপাদন করে বা পাইকার খুচরা ব্যবসায়ীর মাধ্যমে মানে বাজার ছাড়ে সেই পণ্যটা কি পরিমাণ চাহিদা আছে, কি পরিমাণ বিক্রি হচ্ছে বা হচ্ছে না, সেই তথ্যটা সম্পূর্ণ খুচরা ব্যবসায়ীর মধ্যে পাওয়া যায়। যদি খুচরা ব্যবসায়ী অধিক পরিমাণে সেই পণ্যটা কিনে তাহলে উৎপাদক বা পাইকার বুঝতে পারে যে সেই পণ্যটা প্রচুর পরিমাণে চাহিদা আছে, সেই এই তথ্যটা সম্পূর্ণ খুচরা ব্যবসায়ীর মাধ্যমে পাওয়া যায়। গুড, ভেরি গুড। দ্যাট মিন খুচরা ব্যবসা কিন্তু সরাসরি আপনার সাথে কমিউনিকেট করতেছে, ভোক্তার সাথে কমিউনিকেট করতেছে। তো সে কিন্তু ফিডব্যাকটা পাচ্ছে যে ভোক্তা কি বলতেছে, যে ভাই প্রোডাক্টটার রং ভালো না, প্রোডাক্টটা নষ্ট হয়ে যাচ্ছে, বেশি দিন থাকলে ওয়ারেন্টি গ্যারান্টি হলে ভালো হতো। তো খুচরা ব্যবসা কিন্তু এই তথ্যগুলি জানতেছে। সো জেনে এই তথ্যগুলি কাকে সরবরাহ করবে? করবে আইদার পাইকারকে অথবা উৎপাদককে। তো যদি এই তথ্যগুলি সরবরাহ করে তাহলে কিন্তু পরবর্তীতে উৎপাদক হচ্ছে সেই অনুযায়ী স্টেপ নিতে পারে এবং প্রোডাক্টটা সেইভাবে ডেভেলপ করে মার্কেটের সেলসটা হচ্ছে কি বাড়াইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে বাজার তথ্য। আচ্ছা, এরপরে কাকে অ্যাক্স করব? সামিউল সাজিদ আছেন? সামিউল সাজিদ, আপনার স্ক্রিনে অপশন গিয়েছে আনমিউট করার জন্য। সামিউল সাজিদ, সামিউল সাজিদ। জান্নাত শাম্মী আছেন? জান্নাত শাম্মী, জি ভাই, আসছি। ওকে। জান্নাত শাম্মী, আপনি একটু বলেন তো যে এখানে দেওয়া আছে যে ঝুঁকি গ্রহণ, এখানে ঝুঁকি গ্রহণ দ্বারা কি বোঝানো হচ্ছে? ঝুঁকি গ্রহণ দ্বারা বোঝানো কিভাবে যে ব্যবসার মানে
মানে আমি যে কোশ্চেনটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে খুচরা ব্যবসায় উৎপাদক বা পাইকারের হয়ে ঝুঁকি গ্রহণ করে। তো আমার কোশ্চেনটা হচ্ছে কিভাবে ঝুঁকি গ্রহণ করে, উৎপাদক পাইকার হয়ে কিভাবে ঝুঁকি গ্রহণ করবে বলেন। উৎপাদক পাইকারের হয়ে কিভাবে ঝুঁকি, ভাই আরেকবার একটু বলবেন প্রশ্নটা? মানে এখানে দেওয়া আছে না যে খুচরা ব্যবসায়ী যে কাজ আছে একটা ঝুঁকি গ্রহণ, তো এই ঝুঁকি গ্রহণটা বলছে সে উৎপাদক এবং পাইকারের হয়ে সে ঝুঁকি গ্রহণ করে। দেখেন এখানে আছে উৎপাদক বা পাইকারের জন্য সম্পাদিত কার্যাবলী, নিচে দেওয়া আছে কি ঝুঁকি গ্রহণ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কিভাবে খুচরা ব্যবসায়ী উৎপাদক বা পাইকার হয়ে ঝুঁকি গ্রহণ করে সেটা। ভাই ঝুঁকি গ্রহণ কি পাইকারি করে সেটাই বুঝাচ্ছেন? আমি আসলে প্রশ্নটাই বুঝতে পারিনি। আচ্ছা আপনি এটাকে ডিফাইন করতে পারবেন? মানে ঝুঁকি গ্রহণ বলতে আপনি আপনি কিভাবে বুঝতেছেন যে ঝুঁকি খুচরা গ্রহণ ব্যবসা? বলতে আমার পণ্যের মানে পণ্য বিক্রির ক্ষেত্রে যে ঝুঁকিটা হয়, লাভও হইতে পারে লসও হইতে পারে, সেটা বুঝাইছে। আচ্ছা ঠিক আছে। আমি কি আপনাদের এরকম কোন টপিক ছিল না যেখানে হচ্ছে আমি বিপণনের ঝুঁকি সম্বন্ধে আপনাদের পড়াইছি? এরকম কি কোনো টপিক ছিল বিপণনের ঝুঁকি? হ্যাঁ ছিল ভাইয়া। তা ওইখানে কি জাস্ট এক ধরনের ঝুঁকি ছিল? ঝুঁকি কিন্তু অনেক ধরনের ঝুঁকি ছিল। এরকম ঝুঁকি ছিল যে প্রোডাক্টটা বিক্রি হবে কিনা, মার্কেটের ডিমান্ড সাপ্লাই মানে হচ্ছে ডিমান্ড কমে যেতে পারে, বেড়ে যেতে পারে। তো এখন খুচরা ব্যবসায়ী কি করে, পাইকার এবং খুচরা মানে উৎপাদকের কাছে প্রোডাক্ট কিনে না নিজে সংরক্ষণ করে রাখে। এখন এই প্রোডাক্ট বিক্রি হবে কি হবে না সেই রিস্কটা কে নিচ্ছে? সেই রিস্কটা নিচ্ছে খুচরা ব্যবসায়ী। তো এই প্রোডাক্টটা যদি উৎপাদনকারীর কাছে থাকতো বা পাইকারের কাছে থাকতো তাহলে সেই রিস্কটা কার থাকতো? উৎপাদনকারী বা পাইকারের কাছে। তো খুচরা ব্যবসায়ী কি করছে, তাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনে নিয়ে এখন নিজে সেই রিস্কটা নিচ্ছে। ঠিক আছে, তো এইটাই বোঝাচ্ছে যে উৎপাদনকারী মূলত উৎপাদন বা পাইকারের হয়ে ঝুঁকিটা গ্রহণ করতেছে। ঠিক আছে, এরকম ভাবে ঝুঁকি গ্রহণ বলতে খালি সংজ্ঞা লিখা দিয়ে না, তাহলে কিন্তু হচ্ছে মার্কসটা একটু কম পাবে। এরকম ভাবে যদি বুঝাই দিতে পারে যে ঝুঁকি গ্রহণ কিভাবে উৎপাদকের হয়ে ঝুঁকি গ্রহণ করতেছে, তাহলে হচ্ছে একটু ভালো মার্কস পাবে। ওকে, আচ্ছা তারপর হচ্ছে গেল তো উৎপাদকের ক্ষেত্রে থেকে আর কয়েকটা পয়েন্ট ধরলাম না, আই গেস হচ্ছে আপনার আহ, বুঝবেন। আর যদি না বুঝেন তবু কোশ্চেন করেন, যদি না বুঝেন তাহলে ডেফিনেটলি আমাকে কোশ্চেন করেন। কি রে এখনো আসা যাওয়ার মধ্যেই আছে মানুষজন। আচ্ছা তারপর হচ্ছে ভোক্তাদের জন্য সম্পাদিত কার্যাবলী, যে ভোক্তাদের জন্য খুচরা ব্যবসায় কি কি কাজ করে। নিয়মিত পণ্য সরবরাহ করে, পণ্য ক্রয়ে সহায়তা করে, ইনফরমেশন দিয়ে যে ভাই এইটা ভালো মানাইতেছে আপনারে, এটার রং ভালো, এটার কোয়ালিটি ভালো, মানুষজন কিনতেছে, ক্রয় সহায়তা করতেছে। পণ্য ফেরত, অনেক সময় প্রোডাক্ট যদি খারাপ হয় তাহলে আপনি সরাসরি তার প্রোডাক্টটা ফেরত দিতেছেন। উপদেশ তো অলরেডি বুঝিয়ে দিলাম। এবং হচ্ছে জীবনযাত্রা মান উন্নয়ন, যেমন পাইকারও যেমন হচ্ছে ভোক্তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করে। তো আপনার বাসার পাশে যে খুচরা দোকানটা আছে সেটার মধ্যে ধরেন আলতু ফালতু কি বলবো লিপজেট বা শরীরে ক্রিম লিখে দিচ্ছে, তো আপনার জন্য সেটা কিন্তু ভালো না। তো সে যদি একটু ভালো মানে ভালো কোয়ালিটির আপনার প্রোডাক্ট রাখে, তার মানে হচ্ছে আপনি তার কাছে প্রোডাক্ট নিয়ে আপনার লাইফস্টাইলটাকেও একটু ভালোভাবে বাড়াতে পারবেন, ভালো করতে পারবেন। আর তারপর হচ্ছে যে নিজের জন্য হচ্ছে কি কাজ করে, নিজের জন্য হচ্ছে পণ্য ক্রয় করে, মূল্য নির্ধারণ করে, হিসাব রক্ষণ করে, প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ কিভাবে নিতে পারে, যে আমি প্রোডাক্টটা কিভাবে সেল করবো, কোন প্রোডাক্টটা ধরেন শুধুমাত্র যে এফএমজিজি গুডস যে হবে, অর্থাৎ সাবান লবণই তো খালি খুচরা ব্যবসায়ীরা করে না, তারা কিন্তু ইলেকট্রনিক ডিভাইসও করে। তো একটা ইলেকট্রনিক ডিভাইস ধরেন আমি কম্পিউটার বিক্রি করতে চাই, তো কম্পিউটার কিভাবে চালাইতে হয় সেইটাই যদি খুচরা ব্যবসায় না জানায় তাহলে তো জিনিসটা আপনার ভালো হবে না। তো সেই ক্ষেত্রে অনেক সময় আপনার প্রশিক্ষণ নিতে হয়। তারপর অনেক সময় নিজেরই হচ্ছে প্রোডাক্টের প্রাইস, অনেক আছে না নিজের মতো করে প্রোডাক্টের প্রাইস করে। যেমন হচ্ছে আমি রিসেন্ট এই জিনিসটা মানে রিসেন্টলি ফেস করছি, সেটা হচ্ছে ধরেন আমি লাস্ট 3-4 দিন আগে হচ্ছে আমি সিলেটের ওইদিকে গেছি, হবিগঞ্জে গেছি। তো ওইখানে মাঝপথে যখন মানে যাত্রা বিরতি দেয়, তো ওইখানে থেকে আমি হচ্ছে একটা সান চিপস কিনছি। তো সান চিপস ওইটা হচ্ছে মেবি 200 গ্রামের ছিল। তো 200 গ্রামের ক্ষেত্রে এই দিকের প্রাইস হচ্ছে 15 টাকা, নর্মালি 15 টাকা প্রাইস। সেইখানে সেই লোক আমার কাছ থেকে হচ্ছে 25 টাকা রাখে, সে 25 টাকার নিচে বিক্রি করবে না। তার মানে প্রাইসটা কে নির্ধারণ করতেছে? সে খুচরা ব্যবসায়ী নির্ধারণ করে। তো এই যে একটা প্রোডাক্টই করতেছে এরকম না, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে যেমন চাল কত টাকায় বিক্রি করবো, আমি পেঁয়াজ কত টাকায় বিক্রি করবো, লাভ কত হবে সেটা আমার উপর ডিপেন্ড করতেছে। তো মূল্যটা মূলত সে নিজে করতেছে। ঠিক আছে, তো এইগুলি হচ্ছে কি নিজের জন্য সম্পাদিত কার্যাবলী। তো খুচরা আচ্ছা স্যার, ব্যবসায়ী কার্যাবলী। হ্যাঁ বলেন। স্যার ভোক্তাদের জন্য সম্পাদিত কার্যাবলী স্যার দ্বিতীয় যে পয়েন্টটা পণ্য ক্রয় সহায়তা দেন, এটা কি স্যার বাকিতে বিক্রয়টাকে বুঝাইতেছে?
পণ্য ক্রয়ের সহায়তা, হ্যাঁ এটাও হইতে পারে যে আপনার হচ্ছে বাকিতে বিক্রয় সহায়তা রানটা আপনি অনেক ভাবে করবেন। আপনাদেরকে তো আমি অনেক ভাবেই হেল্প করতে পারি। আমি আপনাকে ফ্রিতে প্রোডাক্ট দিতে পারি বা বাকিতে দিতে পারি, অথবা হচ্ছে প্রোডাক্ট কোনটা নিবেন সেই তথ্য দিয়ে উপদেশ দিয়েও হচ্ছে আমি আপনাকে সহায়তা করতে পারি। ঠিক আছে, অনেক ভাবে সহায়তা করতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। ওকে ঠিক আছে। তো কার্যাবলীর পরে এখন হচ্ছে আমরা যে এটা জানবো সেটা হচ্ছে এর প্রকারভেদ। তো প্রকারভেদে যাওয়ার আগে মানে আপনাদের কাছ থেকে মানে কিছু কথা মানে শুনতে যাচ্ছি। এই যে দেখতেছি যে ক্লাসের মধ্যে অনেকেই হচ্ছে নাই, আপনার কি ক্লাসে আসলেই নাই নাকি হচ্ছে থাইকেও ভয়ে কথা বলতেছেন না যে আমার কোশ্চেন ধরবো পারবো না কি কথাবার্তা, এরকম কোনো কিছু কি আছে বলেন তো? মানে আমি এখন আপনাদের সাথে পড়াবাতে এমনি নরমালি কথা বলতে চাচ্ছি। তার কারণ কি আমি বারবার বলে আসতেছি আমি প্রথম ক্লাসের পরে আমি প্রথম ক্লাসটা ফর্মাল নিয়েছি, এরপরে আমি চেষ্টা করছি আপনাদের সাথে ইনফর্মাল হওয়ার জন্য। ইনফর্মাল না হলে আমি ক্লাসের মজা কোনোদিনই পাবো না। আর আমি ক্লাসে পড়ার মজা না পেলে আমার পড়াইতেও মজা লাগবে না, আপনাদেরও ক্লাসগুলি খুব বোর্ড লাগবে ক্রুলিক্স দেখি সত্যিকার অর্থে। তো আপনাদের হচ্ছে আমার সাথে কথা বলতে হবে, মিশতে হবে। আমি তো অন্য না, আমি তো তোর সাথে টিচারের মতো বিহেভ করতেছি না। আমি বলছি আগে বলছি আমি আপনার সাথে টিচারের মতো বিহেভ করবো, আমি আপনার সিনিয়র ভাই ব্রাদারের মতো বিহেভ করবো। তো আমার সাথে যদি মানে মিউচুয়াল হইতে না পারেন তাইলে মানে কিভাবে মিউচুয়াল হবেন আমি বুঝতেছি না। তো এর জন্য আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আমার সাথে আপনার কোনো মিউচুয়ালিটি কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা বা কি আসে বিষয় যে পাচ্ছি না কেন, আপনাদের কাছ থেকে কোনো ফিডব্যাক বা কথাই শুনতে পারতেছি না মুখের থেকে কেন বলেন? এটা কি শুধু আমার ক্লাসে হচ্ছে নাকি অন্যদের ক্লাসেও হচ্ছে, মানে কোনটা? এই যে দেখেন আবার কারো কোনো কথা নেই, দেখছেন? ভাই হয়েছে কি, সব ক্লাসই তো কথা বলার সময় কম, মানে খালি শুনো, তো তাই ওইটাই সবাই ফলো করতেছে এই ক্লাসে। আরে ভাই এ শুনতে শুনতে তো সারা মানে তোদের 18 বছর খালি ভাই শূন্যই আসলি, আর কবে বলবি? জি ভাই। 18 বছর তো শূন্যই আসলি, আর কবে বলবি? এখনই বলার সুযোগ, আমি বলার সুযোগ। আমি বারবার আমি এটা আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আমি কিন্তু এখনো আপনাদের সাথে মানে মন থেকে আপনাদের সাথে আমি এখনো মিশতে পারিনি। যে আমি ক্লাস নেওয়ার যে একটা আনন্দ পাবো সেই আনন্দটা পাবো হয়তো অফলাইন হলে আমি আপনাদের সাথে একরকম, কিন্তু অনলাইনে আপনাদের সাথে কমিউনিকেট করা কিন্তু এটা খুব টাফ, আমার কাছে খুব টাফ। তো আপনারা যদি আমাকে হেল্প না করেন আমি কখনোই হচ্ছে আমি আপনাদের সাথে ফ্রি হতে পারবো না। ইভেন আমি এই যে এই বছর সত্যিকার অর্থে বলছি আমি এই বছর এই যে প্রায় 6-7টা ব্রাঞ্চে যে ক্লাস নিচ্ছি বা 6-7টা প্লেসে যে ক্লাস নিচ্ছি, এর মধ্যে মাত্র একটা জায়গা আছে যেখানে তারা আমার সাথে খুব ভালোভাবে মিশতে পারছে, এবং বিলিভ তারা যেরকম ভাবে মিশতে পারছে সেরকম ভাবে এখন পর্যন্ত বেনিফিটও নিতে পারে। ওদের সাথে এরকম হয় যে আমি নিজেই কথা বলার সুযোগ পাই, তারা এরকম ভাবে হচ্ছে কথা মানে আলতু অনেক দুষ্টুমি করে এরকম না, দুষ্টুমিও করে পড়তেছেও। তো এটার মাধ্যমে হচ্ছে আপনাদের সাথে আমার মিউচুয়ালিটিটা ক্রিয়েট, বাট আপনারা হচ্ছে মিউচুয়ালিটিটাই সেই ক্রিয়েট করতেছেন না, কথাই বলতেছেন না। এইটাই আমি জানতে চাচ্ছি যে আমার কি কোনো প্রবলেম আপনারা মনে করতেছেন যে আমার এইরকম কোনো প্রবলেম ফেস করতেছেন? না ভাই। তা অন্যরা হচ্ছে কথাবার্তা বললেন দুষ্টুমি করবেন, আমি তো মানে অন্যান্য ক্লাসগুলি কিন্তু ইউটিউবে ছাড়া হয়, আমি কিন্তু সরাসরি কথা বলে মানে প্রশাসনের সাথে মানে আপনাদের যারা সিনিয়র আছে তাদের সাথে সরাসরি কথা বলে বলছি যে যদি অনলাইনে ক্লাস দেন আমি আপনাদের সাথে দুষ্টুমি করতে পারবো না। তো এই দুষ্টুমি অনলাইনে ইউটিউবে গেলে এগুলি প্রবলেম, তো এর জন্য কিন্তু আমার ক্লাসগুলি ইউটিউবে দেওয়া হয় না। তো আমি এত কিছু আপনাদের জন্য করতেছি বাট আপনারা এই তো হচ্ছে আমার সাথে হচ্ছে না। যেমন এই যে এখানের মধ্যে দেখেন একজন আছে আবিদ প্রীতম আমার কথা মানে অডিও কানেক্ট করে নাই, সে কি বুঝেই নাই না অডিও কানেক্ট না করে ফালায় রাখছে, আল্লাহ মাহবুব জানে যে ক্লাসের মতো ক্লাস চলতেছে, যা হওয়ার হচ্ছে, আমি এদিক দিয়ে ঘুমাই এরকম। আরো শুনবো লাভলি, তুই শুনতেই থাক, তো শুনতে শুনতে জিন্দেগি পার হয়ে যাবে না। তাকে বলার সুযোগ দিয়ে না, সে শুধু শুনবে, শুনতেই থাকুক। হ্যাঁ ওকে, কে হ্যালো হ্যালো করতেছেন? জি বলেন। হ্যালো, কে যেন হ্যালো হ্যালো করতেছিল, কেউ নাই? ওকে, তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুচরা ব্যবসায় নিয়ে। তো মানে খুচরা ব্যবসার প্রকারভেদ।
তো খুচরা ব্যবসা কাকে বলে, কি আসল বিষয়, এটা সম্বন্ধে আমরা অলরেডি জেনে গেছি যে খুচরা ব্যবসা কাকে বলে, কি আসল বিষয়। এখন জানবো প্রকারভেদ। তো প্রকারভেদ এরা না যেভাবে সাজাই দিছে না, মানে এই সাজানিটা আমার কাছে পছন্দ নেই, যে খুচরা ব্যবসা এইভাবে আসলে ইম্পর্টেন্ট না, সত্যিকার অর্থে ইম্পর্টেন্ট না এরকম ভাবে। খুচরা ব্যবসার ক্ষেত্রে মানে হাতে গোনা কয়েকটা জিনিস আপনার জানা দরকার। তো আপনারা এইটা ফলো না করে আমি যেটা যেটা দরকার চাইলে হচ্ছে আপনার খাতার মধ্যে নোটও করে নিতে পারেন, যে যে এই পয়েন্টগুলি ইম্পর্টেন্ট সেগুলি নোট করে নেবেন, সেগুলি জানলে আপনার হয়ে যাবে, এর বাইরে আপনার কিছু দরকার নেই। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে এই সেবার পরিমাণের মধ্যে দিয়ে রাখছে হচ্ছে স্বসেবা, সীমিত সেবা, পূর্ণ সেবা। স্বসেবা মানে হচ্ছে সেলফ সার্ভিস, স্বসেবা মানে হচ্ছে সেলফ সার্ভিস, যে কিছু কিছু খুচরা প্রতিষ্ঠানে আপনার সার্ভিসটা নিজে থেকে নিতে হবে। যেমন এই যে অনেক সুপার মার্কেটে এরকম আছে যে আপনি নিজে ঘুরে ঘুরে প্রোডাক্টগুলি নিজে হচ্ছে সিলেক্ট করেন কি কি নিবেন, তারপর নিজেরাই হচ্ছে কার্ড সোয়াইপ করে আপনি জাস্ট বের হয়ে আসতে পারবেন। এরকম খুচরা ব্যবসাও আছে, সেগুলো হচ্ছে স্বসেবা। আর সীমিত, পূর্ণ, এটার মধ্যে হচ্ছে এই যে আমরা একটু আগে যে খুচরা ব্যবসার কাজগুলি পড়ছি না, তো সীমিতরা হচ্ছে লিমিটেড কিছু কাজ করে খুচরা ব্যবসায়, আর পূর্ণরা হচ্ছে কি সব ধরনের কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণ আর সীমিত, সেবার পরিমাণ ভিত্তিক। এরপরে দেওয়া আছে যে বিশিষ্ট পণ্য সারি ভিত্তিকের মধ্যে দেওয়া আছে বিশিষ্ট পণ্য, বিভাগীয় বিপণী, সুপার স্টক, সুবিধা পণ্য, তারপর হচ্ছে ক্যাটাগরি কিলার, এরকম। তো এইখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিভাগীয় পণ্য, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিভাগীয় পণ্য। তো বিভাগীয় পণ্যের ক্ষেত্রে আমি আপনাদের এখানে শীটটা দিয়ে পড়াই বেটার হবে, সংজ্ঞা দিয়ে দেখালে আপনাদের ডিফারেন্স গুলি ইজিলি ক্যাচ করতে পারবেন। আচ্ছা, স্ক্রিন তো আই গেস হচ্ছে শেয়ারেই আছে, স্ক্রিনগুলি শেয়ার দেখতে পাচ্ছেন না? জি ভাই। আচ্ছা, তো এখানের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের বিশিষ্ট পণ্য, আমি হাইলাইট নোটেশন দিয়ে মার্ক করে দিই। ওকে, তো বিশিষ্ট পণ্য এখানে দেখেন বলছে কি যে খুচরা ব্যবসায়ীরা বিশেষ বিশিষ্ট সম্পন্ন, কিওয়ার্ডস কি একটা বিশেষ, বিশিষ্ট, সীমিত এবং হচ্ছে সীমিত পণ্য সারি। এই ওয়ার্ডটা হচ্ছে এই বিশিষ্ট পণ্য মানে হচ্ছে কি আমি সীমিত প্রোডাক্ট নিয়ে হচ্ছে তারা কাজ করবে, কারা? এই বিশিষ্ট পণ্যের দোকান। তারপর হচ্ছে বিভাগীয়, এইটা খুবই ইম্পর্টেন্ট। বিভাগীয় এটার মেইন কথা হচ্ছে একই দালান থাকবে এবং মালিকও হচ্ছে একই থাকবে। সে ফর এক্সাম্পল যদি মানে বিল্ডিংটা হচ্ছে 5 তলা, 5 তলার পুরোটার মালিক হচ্ছে একজন থাকবে এবং এক একটা ফ্লোরে না এক এক ধরনের প্রোডাক্ট থাকবে। যেমন আপনারা যদি কখনো আড়ং-এর শোরুমে যান, যেমন ধরেন 3 তলা বিল্ডিং বা 4 তলা বিল্ডিং পুরোটাই হচ্ছে আড়ং-এর, সো একটা ফ্লোরের মধ্যে শুধুমাত্র কসমেটিক্স বা হোম অ্যাপ্লায়েন্স, আরেকটার মধ্যে জাস্ট কাপড় চাপড়, আরেকটার মধ্যে খাবার দাবার, এরকম। তো সেগুলো হচ্ছে সর্ট অফ হচ্ছে কি বিভাগীয় বিপণী। মেইন কথা কি একই দালানে অবস্থিত এবং মালিকও হচ্ছে কি একই। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের সুপার মার্কেট। তো সুপার মার্কেট হচ্ছে মোটামুটি বাংলাদেশের মধ্যে এই যে এগোরা টেগোরা যাই বলি না কেন, এগুলো সর্ট অফ মানে সুপার শপের মধ্যে। ডিফারেন্সটা হচ্ছে সুপার শপ মানে সুপার শপ বলছি, সুপার মার্কেট নিচে যায় না কেন, ডিফারেন্সটা বাজাবেন হাইরে, নিচে যায় না কেন, সরি এখন গেছে। 3 নাম্বার যে সুপার মার্কেট দেওয়া আছে 3 নম্বরে, এবং 5 নম্বরে দেওয়া আছে হচ্ছে সুপার স্টোর। এই হচ্ছে মানে আমরা কনফিউজড হয়ে যাই, সুপার স্টোর সুপার মার্কেট দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, সুপার মার্কেট হচ্ছে ছোট, আগে মাথায় ঢুকে নেন, সুপার মার্কেট হচ্ছে কি ছোট, আর সুপার স্টোর হচ্ছে তার থেকে বড়। এই যে দেখেন আমি লিখে দিছি সুপার স্টোরের মধ্যে সংজ্ঞার মধ্যে যে সুপার মার্কেটের চেয়েও এটা কি হচ্ছে কি বড়। ঠিক আছে, তো সুপার মার্কেট কি, সুপার মার্কেটের মধ্যে মোটামুটি যা কিছু লাগে জিনিসপত্রের ক্ষেত্রে যা কিছু লাগে সেই জিনিসপত্রগুলি লাগবে। আপনার খাবারের জিনিসপত্র লাগলে আপনার খাবারের জিনিস পাবেন, লন্ড্রি লাগলে লন্ড্রি পাবেন, গৃহস্থলীর জিনিস পেলে গৃহস্থলীর জিনিসপত্র পাবেন। এটা হচ্ছে কি সুপার মার্কেট। কিন্তু সুপার স্টোর যেটা আছে সেটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি প্রোডাক্টের বাইরেও কিছু এক্সট্রা সার্ভিস পাবেন। কেমন সার্ভিস? যেমন দেখেন কার পার্কিং এর সার্ভিস পাবেন, তারপর হচ্ছে ক্যাশ চেক করা মানে ব্যাংকিং সুবিধাগুলিও পাবেন। তো এরকম আরো বিভিন্ন সুবিধা নিয়ে যখন আপনাকে দোকানটা হবে তখন সেটাকে বলা হচ্ছে সুপার স্টোর। ঠিক আছে, তো এরপরে আমাদের সুপার স্টোর সুপার মার্কেট গেল, এরপরে আছে সুবিধা স্টোর। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। সুপার স্টোর সুপার মার্কেটে দুই একটা উদাহরণ দিয়ে দিলে দেখা গেছে ভালোই। তো এরকম প্রশ্ন তো আসে
যে এই মিনা যে বাজার। জি ভাইয়া, উদাহরণ উদাহরণ দিয়ে দিন ভাইয়া। উদাহরণ দেখেন এই যে এখানে দেওয়া আছে, ক্লোজার, সেভওয়ে, আমেরিকান স্টোর হচ্ছে সুপার মার্কেট, তারপর হচ্ছে সুপার স্টোরের মধ্যে সুপার স্টোরের এখানে দেওয়া নেই উদাহরণ। সুপার স্টোরের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে সুপার স্টোর কি আছে? বাংলাদেশের ক্ষেত্রে সুপার স্টোর ভাই একটা আছে ভাই, আরং। আড়ং। আড়ং এর ক্ষেত্রে আচ্ছা, আড়ং এর সুপার স্টোর, আড়ং কি সুপার স্টোর? পার্কিং সুবিধা, কার পার্কিং, না আড়ং সুপার স্টোর না, আমার কাছে আড়ং সুপার স্টোর না। বাংলাদেশের ক্ষেত্রে এরকম কোনো উদাহরণ আমার মনে আসতেছে না, বিদেশে কোনো উদাহরণ আমার কাছে নাই। আচ্ছা তবু আমি দেখি এখানে পাই কিনা। অধি বিপণী সুপার মার্কেট, আচ্ছা অধি বিপণী সুপার মার্কেট যে আছে না, সুপার মার্কেটের মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট উদাহরণ, এটা চাইলে আপনার খাতার মধ্যে লিখে নিতে পারেন, ওয়ালমার্ট। ঠিক আছে, ওয়ালমার্ট এই জিনিসটা একটু লিখে নিন, ওয়ালমার্টটা লিখে নিন। আর সুপার স্টোরের উদাহরণটা আমি নেক্সট ক্লাসে আপনাদের 2-3টা উদাহরণ আমি দিয়ে দিব না, ঠিক আছে? নেক্সট ক্লাসে উদাহরণ 2-3টা আমি বের করে গুগল থেকে আমি এটা আপনাদের দিয়ে দিব না। আচ্ছা এরপরে সবার লাস্টে হচ্ছে ক্যাটাগরি ক্লিয়ার, মানে ক্যাটাগরি ক্লিয়ার। তো এখানে হচ্ছে যে আপনার বিভিন্ন পণ্য সারি থাকবে, বিভিন্ন মানে বিশেষ পণ্য সারির মানে ক্যাটাগরি ক্লিয়ারটা হচ্ছে কয়েকটা বিশেষ সারিতে বুঝেন, পণ্য সারিতে বুঝেন, এটা আপনাদের বুঝেছিলাম। যেমন ধরুন ফোন হচ্ছে আমার একটা সারি, ল্যাপটপ হচ্ছে আমার একটা পণ্য সারি, তারপর ল্যাপটপের ছাড়া বাইরে আর কি আছে, হেডফোন যদি বলি সেগুলি একটা পণ্য। তো বিশেষ সারির ক্ষেত্রে অনেক ধরনের পণ্য সম্ভার নিয়ে যারা কাজ করবে তারা হচ্ছে ক্যাটাগরি কিলার। তো এইখানের মধ্যে দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু শীটে দেওয়া নেই, ঠিক আছে? এটা আপনার খাতায় লিখেন, দরকার হলে যদি খাতা থাকে খাতার মধ্যে একটু লিখে নেন। খাতা কি আছে আশেপাশে? আছে। জি ভাইয়া আছে, আপনি বলেন, সমস্যা নেই, আমরা আচ্ছা লিখে নেব। একটার মধ্যে লেখেন হচ্ছে বহু শাখা বিপণনী, একটার মধ্যে লেখেন হচ্ছে বহু শাখা বিপণনী, বিপণীমালা। বহু বহু শাখা বিপণী। বিপণীমালা। কার মাইকে যেন সাউন্ড হচ্ছে, একটু মিউট করে রাখেন। বহু শাখা বিপণনী সংজ্ঞার মধ্যে লেখেন বহু শাখা বিপণনী উৎপাদনকারীর নিজস্ব উৎপাদিত পণ্য। বহু শাখার মধ্যে লেখেন উৎপাদনকারীর নিজস্ব উৎপাদিত বা একজাতীয় পণ্য। উৎপাদনকারী নিজস্ব উৎপাদিত একজাতীয় পণ্য লিখছেন? এইটুক জাস্ট এইটুকু হচ্ছে কিওয়ার্ডস। এইটুক কি লেখা হয়েছে? আবার একটু বলুন ভাই। উৎপাদনকারীর নিজস্ব উৎপাদিত একজাতীয় পণ্য। জি ভাইয়া লেখা হয়েছে। উদাহরণ লেখেন, উদাহরণের মধ্যে লেখেন, বাটা, উদাহরণের মধ্যে লেখেন হ্যাঁ বাটা শু, বাটা সাধনা ঔষধালয়, সাধনা ঔষধালয়, সিঙ্গার। বাটা শু, সাধনা ঔষধালয়, সিঙ্গার। তো এই জিনিসটা কি দেখেন, বাটা শু এর যে দোকানগুলি আছে সেই দোকানগুলির মধ্যে কিন্তু শুধুমাত্র কি বাটার প্রোডাক্টই হচ্ছে কি বিক্রি করা হচ্ছে, ঠিক আছে? বাটা শু এর মধ্যে কি শুধুমাত্র বাটার সুই হচ্ছে কি বিক্রি করা হচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে আসেন হচ্ছে আরেকটা জিনিস লেখেন, সেটা হচ্ছে বিপণী মালা বা ব্রেকেটে লেখেন চেইন স্টোর। বিপণী মালা ব্রেকেটে লেখেন চেইন স্টোর। লিখছেন? বিপণী মেলা চেইন স্টোর। এরপরে এখানে লেখেন একাধিক পণ্য দ্রব্য, একাধিক পণ্য দ্রব্য, একাধিক পণ্য দ্রব্য, একাধিক পণ্য দ্রব্য। উদাহরণের মধ্যে লেখেন আলমাস, উদাহরণের মধ্যে লেখেন আলমাস। বিপণী মেলার ক্ষেত্রে সহজে লিখতে পারেন বিভিন্ন উৎপাদনকারী পণ্য বা একাধিক পণ্য, বিভিন্ন উৎপাদনকারী পণ্য বা একাধিক পণ্য। উদাহরণ লিখবেন হচ্ছে আলমাস। লেখা হলে বললেন, তারপর হচ্ছে ডিফারেন্সটা আবার হচ্ছে ক্লিয়ার করে দিব।
জি ভাই লেখা হয়েছে। ভাইয়া উদাহরণটা? আলমাস, আলমাস নাম শুনছেন আলমাসের? ভাইয়া এগোরা, তারপরে হচ্ছে স্বপ্ন, এগুলা কি? আচ্ছা, এইটাকে মানে ওদের ওয়েবসাইট অনুযায়ী তারা মনে হয় নিজেদেরকে চেইন স্টোর হিসেবে দাবি করে না, এরকম কিছু একটা ঝামেলা ছিল বুঝছেন। হ্যাঁ জি জি, এর জন্য হচ্ছে এগোরা, তাদের, এগোরা আর কি সুপার মার্কেট মনে হয় না, জানি সুপার শপ। হ্যাঁ হ্যাঁ, এরা হচ্ছে এর জন্য এটাকে ওইরকম ভাবে কাউন্ট করে না। ওকে, তো এখন এই দুইটার মধ্যে মেইন ডিফারেন্স কি? মেইন ডিফারেন্স হচ্ছে দেখেন, মেইন কথা হচ্ছে সেম নামে আলমাসের মেহেদি ইউজ করছি ভাইয়া, লাভলি, ওকে গুড। তো এখন যেটা বলতেছে যে বহু শাখা এবং চেইন স্টোর দুইটারই মেইন কথা হচ্ছে সেম নামে অনেক দোকান থাকে, ঠিক আছে। কিন্তু বহু শাখা যেটা এইটার মধ্যে কি নিজেরই উৎপাদিত প্রোডাক্ট থাকে, যেমন দোকানে শুধুমাত্র কিন্তু বাটারই প্রোডাক্ট পাওয়া যায়, অন্য কোনো কিন্তু অ্যাপেক্স ট্যাপেক্স এর প্রোডাক্ট পাওয়া যায় না। কিন্তু আলমাস যে আছে যেটা হচ্ছে কি আমার চেইন স্টোর বা বিপণী মালা, এটার মধ্যে কিন্তু দেখেন বিভিন্ন উৎপাদনকারীর যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলি আমি অফার করতেছি, ঠিক আছে। সেটা হচ্ছে আমার বিপণী মালা বা চেইন স্টোর। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেওয়া নাই, ইম্পর্টেন্ট, সেটা লিখেন, সেটা হচ্ছে টাইট শপ বা সংযুক্ত বিপণী। ভাইয়া পরিকল্পিত বিপণীও তো দেওয়া নাই মনে হয়। এগুলিও আসতেছি। দেখেন সংযুক্ত বিপণী, ইংলিশে হচ্ছে টাইট শপ। দেখা হয়েছে? এইটার সংগঠন মেইন কথা হচ্ছে যে ব্যবসায়ী উৎপাদনকারীর সাথে চুক্তিবদ্ধ থাকবে, ব্যবসায়ী উৎপাদনকারীর কাছে চুক্তিবদ্ধ থাকবে, ব্যবসায়ী উৎপাদনকারীর কাছে চুক্তিবদ্ধ থাকবে। ব্যবসায়ী উৎপাদনকারীর কাছে চুক্তিবদ্ধ থাকবে। লেখা হয়েছে? জি ভাইয়া লেখা হয়েছে। আচ্ছা, আরেকজন বলছেন হচ্ছে পরিকল্পিত বিপণী। বিপণীটা হচ্ছে কি সর্ট অফ হচ্ছে যে আপনার সুপার স্টোর যে ছিল না, সর্ট অফ এরকমই। পরিকল্পিত বিপণীটা হচ্ছে এখানে আপনি এ টু জেড সর্ট অফ সব সার্ভিসই পেয়ে যাবেন। পরিকল্পিত বিপণী মানে হচ্ছে পরিকল্পিতভাবে আপনাকে মোটামুটি সব সার্ভিসই হচ্ছে আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। তো এর জন্য এটাকে আলাদাভাবে সংখ্যা অতটা আপনার জন্য ইম্পর্টেন্ট না। এরপরে কিছু দুইটা ইনফরমেশন লেখেন। আচ্ছা ভাই, এরপরে বলেন। ভাই এই যে বসুন্ধরা কমপ্লেক্স বা যমুনা ফিউচার পার্ক এগুলা কি মানে? হ্যাঁ, এটাকে সর্ট অফ হচ্ছে আপনি পরিকল্পিত বিপণী আপনি ধরতে পারেন, যে এখানে মোটামুটি আপনার যা সার্ভিস আছে সবকিছু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এখানে খুচরা ব্যবসায় কিন্তু মানে একটা মালিক কিন্তু না, যেমন ওই আগের যেগুলি ছিল সেখানে ক্ষেত্রে দেখা গেল যে এক মালিকানার আন্ডারে সব সার্ভিস আপনাকে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এইখানে কিন্তু দোকান পাটের মালিক হচ্ছে আলাদা আলাদা। তো এটাকে আমরা ডিপার্টমেন্টাল স্টোরও বলতে পারবো না, মানে হচ্ছে বিভাগীয় বিপণীও বলতে পারবো না। কেন বলতে পারবো না? হ্যাঁ, অনেক তালা আছে এক এক ফ্লোরে, যেমন আমরা যদি যাই এক ফ্লোরে 3 নাম্বার ফ্লোরে খালি দেখি সব কাপড় চাপড়ের দোকান, 4 নাম্বার ফ্লোরে দেখি সব হচ্ছে সব ইলেকট্রনিক্স এর দোকান। এক বিল্ডিং এ আছে, ঠিক আছে মানলাম, কিন্তু মালিক কি এক? মালিক এক না। তো এর জন্য আমরা ওগুলিকে হচ্ছে আমরা বিভাগীয় বিপণী বলতে পারবো। তো বসুন্ধরা বা যমুনা এগুলির কথা যদি আসে সেগুলিকে আমরা সর্ট অফ হচ্ছে প্ল্যান্ড মানে মার্কেট বলতে পারি, পরিকল্পিত বিপণী যেটা সেটা আমরা সর্ট অফ বলতে পারি। ওকে, এরপরে হচ্ছে দুইটা ইনফরমেশন লেখেন, সেটা লেখেন বিভাগীয় বিপণীর বিভাগীয় বিপণীর বিপণনীর মানে সরি বিপণীর দোকানের বিভাগীয় বিপণীর খালি বিপণনীর বলতেছি, বিভাগীয় বিপণীর অর্থাৎ দোকানের বিভাগীয় দোকান যেটা আছে বিভাগীয় বিপণীর ক্রয় বিকেন্দ্রীভূত, ক্রয় বিকেন্দ্রীভূত, বিকেন্দ্রীভূত। আর হচ্ছে বিক্রয়টা হচ্ছে কেন্দ্রীভূত। বিভাগীয় বিপণী হাইফেন দিবেন, বি লিখবেন, ক্রয়
কেন্দ্রীভূত এবং বিক্রয় হচ্ছে ক্রয় হচ্ছে বিকেন্দ্রীভূত এবং বিক্রয়টা হচ্ছে কেন্দ্রীভূত। এটার মানেটা হচ্ছে সর্ট অফ এই যে বিভাগীয় বিপণনটা যে বললাম বা এই যে বসুন্ধরা যে বললাম, তারা যে প্রোডাক্টগুলি সেল করেছে এই প্রোডাক্টগুলি কিন্তু নানান জায়গা থেকে ক্রয় করে আনছে মানুষজন। তো এর জন্য তাদের ক্রয়টা হচ্ছে কি, ক্রয়টা হচ্ছে বিকেন্দ্রীভূত। মানে বসুন্ধরা কিন্তু মানে বিভাগীয় না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি। বা আড়ং এর ক্ষেত্রে যদি বলি, আড়ং যে ওই যে মানে হোম হ্যান্ডমেড যে জিনিসগুলি বিক্রি করতেছে এগুলি কিন্তু নানান সোর্স থেকে, গ্রামীণ নানান সোর্স থেকে, তার মানে ক্রয়টা কি করতেছে, ক্রয়টা হচ্ছে নানান জায়গা থেকে ছড়ানো ছিটানো, অর্থাৎ বিকেন্দ্রীভূত। কিন্তু বিক্রি করতেছে কি একটা দালানের মধ্যে একটা নির্দিষ্ট পয়েন্টে। এর জন্য তাদের বিক্রয়টা হচ্ছে কেন্দ্রীভূত। এর জন্য তাদের বিক্রয়টা কি, বিক্রয়টা হচ্ছে কেন্দ্রীভূত। বুঝতে পারছেন? এরপরে লেখেন বহু শাখা বিপণনী। বহু শাখা বিপণনী, বহু শাখা বিপণনী। ক্রয় কেন্দ্রীভূত, বিক্রয় বিকেন্দ্রীভূত। বুঝি নাই, আবার বলেন। বললাম ভাইয়া বহু শাখা বিপণী তো মানে ক্রয় কেন্দ্রীভূত বিক্রয় বিকেন্দ্রীভূত আর কি, এতক্ষণে যা ইয়েস, বুঝছি। এক্স্যাক্টলি। আমার ক্রয়টা না, মূলত হচ্ছে উৎপাদনটা বা উৎপাদন, জি। ক্রয়, হ্যাঁ এটা হচ্ছে আমার কেন্দ্রীভূত, আর হচ্ছে আমার বন্টন বা বিক্রয়টা হচ্ছে কি বিকেন্দ্রীভূত। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ভাইয়া, বলেন। বিভাগীয় বিপণী আর বহু শাখা বিপণীর মধ্যে ভাইয়া পার্থক্য বলেন ভাইয়া। বিভাগীয় বিপণী একটা বিল্ডিং এই থাকবে, ঠিক আছে, একটা বিল্ডিং এর মধ্যেই জাস্ট মানে সব ধরনের প্রোডাক্টগুলি মানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি পাবেন এক এক ফ্লোরে। কিন্তু ওই যে কি যেন আরেকটা ছিল বহু শাখার মধ্যে যেটা আছে, বহু শাখার মধ্যে সেটা হবে না। আরো ব্যাপারটা হচ্ছে যে এই যে ক্রয় বিক্রয়ের যে ব্যাপারটা, বহু শাখার মধ্যে দেখেন, বহু শাখার মধ্যে বলছি কি, বহু শাখার সংজ্ঞাটা কি ছিল, বহু শাখার সংজ্ঞা ছিল যে উৎপাদনকারী নিজস্ব প্রোডাক্ট থাকবে। মানে ক্রয়টা কিন্তু কেন্দ্রীভূত ক্রয়, ক্রয়টা কিন্তু সে এক জায়গা থেকে ক্রয় করতেছে বা উৎপাদনকারী জাস্ট হচ্ছে মানে প্রডিউস করতেছে। কিন্তু বিভাগীয় বিপণনীতে আপনি যে প্রোডাক্টগুলি বিক্রি করবেন, অর্থাৎ এই যে আড়ং যে প্রোডাক্টগুলি বিক্রি করতেছে সে কিন্তু এক জায়গা থেকে ক্রয় করতেছে না, সে কিন্তু বাংলাদেশের নানান জায়গা থেকে ক্রয় করতেছে। ঠিক আছে, তার মানে তার ক্রয়টা কি, তার ক্রয়টা হচ্ছে বিকেন্দ্রীভূত। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এর জন্য হচ্ছে এই দুইটার মধ্যে এই যে ক্রয় বিক্রয়ের যে কেন্দ্রীভূত বিকেন্দ্রীভূত ব্যাপারটা, সেই জিনিসগুলি আপনাদের দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে দেওয়া আছে অফ প্রাইস বার্তা বিপণনী। এগুলি আসলে তেমন দরকার হবে না, তবু হচ্ছে জাস্ট দেখার স্বার্থে সংজ্ঞাগুলি আপনারা দেখে নিতে পারেন। বার্তা বিপণী মানে হচ্ছে জাস্ট হচ্ছে আপনার মুনাফা অর্জনের জন্য হচ্ছে মানে কম মূল্যে হচ্ছে তারা বিক্রি করে দিবে এরকম। অফ প্রাইসটা হচ্ছে, অফ প্রাইসের ক্ষেত্রে দেখা যায় তারা পাইকারের কাছ থেকেও কম কিনে, আবার হচ্ছে খুচরার যে নরমাল বাজারের দাম থাকে সেই দামের থেকেও হচ্ছে কমে তারা বিক্রি করে, সেগুলো হচ্ছে আমার অফ প্রাইস। আর বার্তা বিপণীটা হচ্ছে যে মাঝে মাঝে হচ্ছে আপনি টাকা ছাড় দিয়ে হচ্ছে বিক্রি করার চেষ্টা করতেছে সেটা। তো এই অফ প্রাইস গুলিতে আবার হচ্ছে মানে অফ প্রাইসটার মধ্যে হচ্ছে তারা আবার হচ্ছে আবার নানান ভাগে ভাগ করতেছে। সো আমি অ্যানোটেশন দিয়ে হচ্ছে মেইন কথাগুলি আমি আপনাকে মার্ক করে দিচ্ছি, যার মাধ্যমে হচ্ছে আপনি একটা ওয়ার্ড থেকে বা একটা ফ্রেজ থেকে হচ্ছে আপনি ডিফাইন করতে পারেন। সো স্বাধীন অফ প্রাইস খুচরা ব্যবসায়, এই যে এইটা আমরা সংজ্ঞা যদি পড়ি, এখানে বলছে কি উদ্যোক্তাদের নিজস্ব মালিকানাধীন পরিচালনায় কিংবা একটি বৃহৎ খুচরা কর্পোরেশনের একটি বিভাগ যেটা হচ্ছে নিয়মিত লেভেলে পাইকারি মূল্যের থেকে কমে বিক্রি করার চেষ্টা করবে, সেটা হচ্ছে স্বাধীন অফ প্রাইস। তারপর হচ্ছে ফ্যাক্টরি লেআউট। এখানে হচ্ছে কি উৎপাদনকারী কর্তৃক উদ্ধৃত পণ্য বা অনিয়মিত পণ্য, উদ্ধৃত পণ্য বা অনিয়মিত পণ্য যেগুলি হচ্ছে বিক্রি হইতে পারতেছে না, যেগুলি হচ্ছে বিক্রি হইতে পারতেছে না, যেমন দেখেন এই দেওয়া আছে উদ্ধৃত পণ্য, তারপর হচ্ছে পুরাতন পণ্য। আপনাদের মধ্যে, আপনাদের ঢাকার মধ্যে কি কেউ আছেন টঙ্গীতে, কেউ গেছেন টঙ্গীতে? টঙ্গীর বাটার একটা ফ্যাক্টরি জি লেআউট ভাইয়া, আছে, জি। ওইখানে গেছেন কেউ? জি ভাইয়া, জি। ওইখানে গেছিলেন? জি ওইখানে দেখছেন না সব পুরাতন জিনিসপত্র ফালায় দিছে কম দামের মধ্যে। জি জি
এরকম। সো ওইটা হচ্ছে ফ্যাক্টরি লেআউট। সো ঢাকার মধ্যে যারা ছিলেন আব্দুল্লাহপুরের ওইদিকে গেলে তারা এই জিনিসটা দেখতে পারতেন। বাটার যে মডেলগুলি একদমই চলে না, তারা হচ্ছে ওগুলি কম দামে পুরাতন জুতাগুলি ওগুলি সেল করে দেয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমার, দাঁড়ান নিচে জুম করে নিই আমি শীটটা, দেখতে পাচ্ছি না। এরপর হচ্ছে আমার ঝামেলা, এরপরে হচ্ছে আমার ওয়্যার হাউস ক্লাব। তো ওয়্যার হাউস ক্লাবের মধ্যে কি বলছে? ওয়্যার হাউস ক্লাবের মধ্যে বলছে যে যে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান তার সদস্যদের বিশেষ হারে কমিশন প্রদান করে তাদেরকে ওয়্যার হাউস ক্লাব বলে। তাহলে এখন দেখেন মেইন ওয়ার্ডটা কি? ক্লাব। আমরা ক্লাব বলতে কি বুঝি? সব বন্ধু বান্ধবরা একসাথে মিলে এখানে ক্লাস করব, মানে আড্ডা টাড্ডা দিব। সরি, টিচার্স ক্লাব থাকে। যেমন আপনাদের এই যে যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসবেন, যদি চান্স পান, ইফ ইউ আর লাকি এনাফ, বা ভালো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে গেলে অনেক ক্লাবিং করার সুযোগ পাবেন। ক্লাবিং বলার সুযোগ বলতে কি, অনেক ক্লাব থাকে। যেমন আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের থেকে, যেমন ধরেন ডিইউ মার্ক আছে, এটা শুধু কি মার্কেটিং ডিপার্টমেন্টের ক্লাব। তারপর হচ্ছে ধরেন ডিইউসিসি, ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব, অর্থাৎ যেখানে ক্যারিয়ার নিয়ে গেছে। তো ওইখানে যারা আছে তারা কি নিজেদের একটা ক্লাবিং এর একটা ব্যবস্থা থাকে। তো এইখানে ওই ক্লাবের যারা সদস্য থাকবে তাদেরকে হচ্ছে আপনি একটা বিশেষ হারে বা বিশেষ ছাড়ে হচ্ছে প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করুন। এটা হচ্ছে কি মেইন কি পয়েন্ট, ঠিক আছে? তো এরকম ভাবে মার্কেটিং এর ক্ষেত্রে যখন সংজ্ঞা পড়তেছে, ইভেন মার্কেটিং না, ম্যানেজমেন্টের ক্ষেত্রেও যখন আপনি সংজ্ঞাগুলি পড়তেছেন না, তো প্রত্যেকটা সংজ্ঞার মধ্যে এরকম কি ফ্রেজ বা ওয়ার্ডস গুলি খুঁজে বের করার চেষ্টা করবেন। কোশ্চেনের মধ্যে যদি ওই কি ওয়ার্ড বা ফ্রেজটা খুঁজে পেতেন, তাহলে অ্যান্সারটা করতে আপনার ইজি হবে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমাদের বিপণী মালাটালা, এগুলি আমরা অলরেডি পড়ে আসছি, যেটা পড়াইছি। তারপর পাইকারি ব্যবসায় কার্যাবলী, এই জিনিসগুলি আপ বিপণী মালা এগুলি আমরা পড়েছি। ওকে, মিনা বাজার, ওকে মিনা বাজার। তো এখানে যে যেমন ধরেন এখানে একটা উদাহরণ দিয়ে দিছে, এই যে উদাহরণ থেকে যেভাবে কোশ্চেন গুলি আসতে পারে সেটা, যে মিনা বাজার আপনাকে দিয়ে দিল যে মিনা বাজার কোন ধরনের উদাহরণ। তো এখানে যেমন এখানে দেওয়া আছে কি, এক নাম্বার দেওয়া আছে বিপণী মেলা অধিবিপণী ক্রয় শাখা। মেবি মিনা বাজার না কোনটার মধ্যে, মানে তারা অফিসিয়ালি তারা এইগুলি মানে নিতে চায় না, মানতে চায় না। আরো এগারো আর কি মানতে চায় না, এগারোর ও 11 মানতে চায় না। আচ্ছা ঠিক আছে, ওকে। সো মিনা বাজারের মধ্যে এখানে দেওয়া আছে হচ্ছে বিপণী মেলা, একজন বলছেন যে অধিবিপণনী। আচ্ছা, অধিবিপণনী না, এটা মিনা বাজারটা হবে বিপণী মেলা, কারণ মিনা বাজারে কিন্তু অনেক মানে নাম আছে, এই মানে সেম নামে অনেক দোকান টোকান আছে, ঠিক আছে? এখানে বিপণনী মেলা এবং বহু শাখা, এই দুইটার মধ্যে মেইন কথা বলি, এদের অনেক জায়গায় দোকান থাকবে, সাধারণত অনেক জায়গায় দোকান থাকে। এরা হচ্ছে বিপণী মেলা বহু শাখা হয়। আর অধিবিপণী যেগুলি হয় না, অধিবিপণী গুলি সাধারণত বেশি প্লেসে তারা হয় না, সাধারণত একটা নামেই হচ্ছে মানে দোকানের মধ্যে তারা বিক্রি করার চেষ্টা করে, সর্ট অফ এরকম, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে ধরেন দেওয়া আছে বিক্রেতাবিহীন বিক্রয় প্রতিষ্ঠানকে কি বলে? এটা হচ্ছে অটোমেটিক ভেন্ডিং। এটা কি আপনাদের এর আগে পড়াইছিলাম অটোমেটিক ভেন্ডিংটা? না ভাই, এইখানে ছিল না তো, কিন্তু আলাদা হবে। সুপারমার্কেট, কোনটা সুপারমার্কেট ভাই এটা কি সুপারমার্কেটের মধ্যে পড়ে না ভাইয়া? কোনটা, বিপণনী মিনা বাজার? না না, বিক্রেতাবিহীন বিক্রয়। বিক্রেতাবিহীন বিক্রয়, আচ্ছা। এই ক্ষেত্রে এই যে আপনার অপশনে অটোমেটিক ভেন্ডিং আছে। বিক্রেতাবিহীন বিক্রয় মানে হচ্ছে আপনি সুপারমার্কেটে যখন যাবেন ওইখানে কিন্তু সেলসম্যান কিন্তু থাকে, আপনি সেলসম্যানের কাছে হেল্প নেন বা না নেন, কিন্তু সেলসম্যান থাকে। আপনি ধরেন আপনি স্বপ্নের একটা দোকানে যান বা আগরের একটা দোকানে যান, ওইখানে কিন্তু সেলসম্যান থাকে যে স্যার আপনি কি লাগবে, কি আসল বিষয়, তারা কিন্তু আপনাকে বলে দিবে স্যার ওইখানে যান এইখানে যান। বাট অটোমেটিক ভেন্ডিং মেশিনটা হচ্ছে মানে কি, আপনারা কোকা কোলা অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, কোকা কোলা অ্যাডভার্টাইজমেন্টে দেখেন একটা মেশিন থাকে, সেটার মধ্যে আপনি কয়েন রেখে আপনার যে প্রোডাক্টটা দরকার হয় সেখানে ক্লিক করেন, অটোমেটিক প্রোডাক্টটা হচ্ছে চলে আসে। তো এটা বাংলাদেশের ক্ষেত্রে এখনো ওইরকম ভাবে অটোমেটিক মানে ভেন্ডিং মেশিনটা এখনো প্রচলিত না, কারণ বাংলাদেশের মানুষ যে সোর্স অ্যাস্টোর দেখা যায়, মানে সিকিউরিটি ক্যামেরারও সিকিউরিটি দরকার হয় বাংলাদেশে, এরকম একটা জোক ছিল না ফেসবুকে, যে সিকিউরিটি ক্যামেরারও সিকিউরিটি দরকার হয় বাংলাদেশের ক্ষেত্রে। তো বাইরের দেশগুলিতে বিভিন্ন কোম্পানি হচ্ছে এরকম মেশিন বসানো থাকে নানান জায়গায়, আপনি জাস্ট হচ্ছে প্রেস মানে টাকা দিবেন, টাকা দেওয়ার পর ওইখানে মেশিনে প্রেস করে নিলে টাকা আপনি দিলে প্রোডাক্ট নিয়ে ওই যে কোকা কোলা এগুলা তো পাওয়া যায় দেখছিলাম আমি। হ্যাঁ,
শুধুমাত্র মানে আমরা তো অ্যাডভার্টাইজমেন্ট জাস্ট কোকা কোলার সাথে কিন্তু জাস্ট পরিচিত, কিন্তু বাইরের দেশে কোকা কোলার বাইরেও অন্যান্য বিস্কিট, চিপস, রুটি এই জিনিসগুলির সাথেও মানে জিনিসগুলিও থাকে। ঠিক আছে, ওই দেশগুলিতে এই জিনিসগুলো বিক্রি করে। তো আপনি অটোমেটিক ভেন্ডিংটা হচ্ছে মূলত মেশিনের মাধ্যমে বিক্রয়। অটোমেটিক ভেন্ডিংটা হচ্ছে মূলত মেশিনের মাধ্যমে বিক্রয়। আপনি যখন মেশিনের মাধ্যমে বিক্রি করতে চাবেন তখন সেটাকে বলা হবে বিক্রেতাবিহীন বিক্রয় প্রতিষ্ঠান বা অটোমেটিক ভেন্ডিং। ঠিক আছে, তো মূলত হচ্ছে এইভাবে হচ্ছে আপনার মানে কোশ্চেন গুলি আসবে। তো এরপরে আমরা এই জিনিসগুলি দেখ, এরপরে হচ্ছে আমাদের দরকার হচ্ছে মার্কেটিং প্রমোশন। এরপরে আমরা হচ্ছে আচ্ছা ভাইয়া, প্রমোশনাল। হ্যাঁ হ্যাঁ বলেন প্লিজ। একটা প্রশ্ন ছিল ভাইয়া। প্লিজ। ভাইয়া যদি দেওয়া থাকে যে নিচের কোনটি প্রতিনিধি ব্যবসায়ী, দালালা দেওয়া আছে ভাইয়া, ফরিয়াও দেওয়া আছে, তো আমরা কোনটা আনসার করবো? বুঝিনি কথাটা, যে নিচের কোনটি প্রতিনিধি ব্যবসায়ী। আচ্ছা, দালাল বা ফরিয়া। এখানে যখন আপনাকে কোশ্চেন গুলি দিচ্ছে না, কোশ্চেন গুলি দেওয়ার ক্ষেত্রে আপনাকে এরকম লেভেলে কনফিউজিং কোশ্চেন দিবে না। ঠিক আছে, আপনাকে আমার কনফিউশন মনে হয় এখানে আইদার অ্যাপ্রোপ্রিয়েট ইয়াটা হবে মানে ফরিয়া, কারণ দালাল দেওয়া থাকলে বস্তু যে কমিশনের মাধ্যমে আর কি। না, এজেন্ট সর্ট অফ কিন্তু দুইটাই হচ্ছে প্রতিনিধিত্ব ক্ষেত্রে ফরিয়াটা হচ্ছে বেশি অ্যাকুরেট। ইটস ট্রু যে প্রতিনিধিত্ব, কারণ হচ্ছে ফরিয়া কিন্তু সর্ট অফ হচ্ছে প্রতিনিধিত্ব করে, কিন্তু দালাল যে আছে সে কিন্তু প্রতিনিধিত্ব করে না। তবুও হচ্ছে যে মোটামুটি এরকম রিলেটেবল কনফিউশন গুলি তেমন হচ্ছে কোশ্চেনে দেয় না, কিন্তু যদিও দেয়, যদি এই দুইটার মধ্যে দেয় তাহলে ওই যে বলেই দিল যে আপনাকে ফরিয়াটা আপনার রাইট অ্যান্সার দিবেন, যদি দুইটা দিয়েই দেয়। যে দালালও যদি দেয় এবং হচ্ছে আপনাকে ফরিয়াও যদি দেয় তাহলে হচ্ছে সেই জিনিসের ভাই আমরা আমাদের যেতে হবে আপুর কাছে, আমি ক্লাস আনতে এখন আর জান্নাত শামী প্লিজ আপনি যান, এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে, আপনি প্লিজ যান আপনার আব্বু কেনেন এবং সাবধানে যান হসপিটালে। ঠিক আছে, ইটস ওকে, সরি বলার কিছু নাই, সাবধানে যান এবং দোয়া রইল আঙ্কেল যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে। ওকে সরি, আপনাদের কথার মধ্যে ছিলাম। এর মাঝখানে যে স্বামী একটু মেসেজ করেছে যে তার আব্বুর একটু অসুস্থ হয়ে গেছে, হসপিটালে যেতে হবে তার, এর জন্য আর কি তাকে ইনশিওর করলাম। ওকে, সো যে কোশ্চেনটা করেছিলেন তাকে কি ইনশিওর করতে পারছি জিনিসটা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, এরপরে তাহলে আমরা জানবো হচ্ছে মার্কেটিং প্রমোশন। সো প্রমোশন মানেটা হচ্ছে যে ওই আমরা কি বলবো, মূলত বিজনেসের ক্ষেত্রে যে প্রমোশনটা মনে করি বা চাকরির ক্ষেত্রে যে আমাদের ব্যাপারটা এরকম না। প্রমোশনের মেইন কথাটা হচ্ছে গ্রাহককে জানানো। মার্কেটিং প্রমোশনের মেইন কথাটা হচ্ছে গ্রাহককে প্রোডাক্টটা সম্পর্কে জানানো। তো আপনি যে গ্রাহককে প্রোডাক্টটা সম্পর্কে জানাবেন, সেই জানানোর হাতিয়ার হচ্ছে এই পাঁচটা। আপনি এই পাঁচ ভাবে হচ্ছে গ্রাহককে আপনার প্রোডাক্টটা সম্বন্ধে জানাতে পারেন। তো আপনি কিন্তু এখানে কোশ্চেন আসতে পারে যে হচ্ছে মার্কেটিং প্রমোশনের হাতিয়ার কয়টা, এমসিকিউ তে রাইট অ্যান্সার হচ্ছে পাঁচটা। বা আপনাকে কোশ্চেন দেবে নিচের কোনটি মার্কেটিং প্রমোশনের হাতিয়ার বা হাতিয়ার নয়, এরকম। বা আপনাকে রিটেনে যদি কোশ্চেন দেয় বা দিতে পারে যে মার্কেটিং প্রমোশনের হাতিয়ার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো প্রথমে মার্কেটিং এর প্রমোশন কাকে বলে দিবেন, তারপরে এই যে পাঁচটা আছে এই পাঁচটা জাস্ট সংজ্ঞা দিয়ে দিবেন। আর যদি পারেন জাস্ট একটা উদাহরণ দিয়ে দিলে একদম পারফেক্ট, 4 আউট অফ 4 পাওয়া একদম ইজি হয়ে যাবে। তো এইখানে আজকে লেকচারে মূলত আমরা পাঁচটা নিয়ে কথা বলবো না, আমরা জাস্ট হচ্ছে একটা টপিক নিয়ে কথা বলবো। তো এখন আমরা কথা বলবো যেটা বিজ্ঞাপন নিয়ে। তো বিজ্ঞাপনে যাওয়ার আগে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, এখানে তো পাঁচটা জিনিস দেওয়া আছে। তো আমরা পাঁচটা থেকে কোনটা ফলো করব, কোনটা আমাদের জন্য বেস্ট? কারণ প্রত্যেকটা প্রোডাক্টের জন্য পাঁচটাই যে বেস্ট হবে এরকম না। এক একটা প্রোডাক্ট একটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এক একটা হাতিয়ার বেস্ট হয়। ঠিক আছে, যেমন ধরেন যে হচ্ছে আপনার সাথে ইমোশনাল মানুষজন কথাবার্তা বলে, যেমন যখন হুজুরের সামনে যাচ্ছেন তখন আপনার হুজুর হুজুরি থাকতে হয়, আর যখন হচ্ছে বন্ধু বান্ধবের সাথে থাকতেছেন তখন হচ্ছে বান্দরের মতো করতেছেন, থাকে না? যে বন্ধু বান্ধবের সাথে যেইভাবে চলি মানে দুষ্টুমির কোনো শেষ নাই, কিন্তু বন্ধুর বাসায় যখন যায়, বন্ধুর মা বাবার সামনে গেলে আমার থেকে ভদ্র ছেলে আর একটাও না, এরকম হয় না? তো সিচুয়েশন নানার উপর ডিপেন্ড করে এক একটা জিনিস হচ্ছে এক এক রকম হয়। তো আমরা প্রথমে দেখবো যে আমরা পাঁচটার মধ্যে কোন জিনিসটা বা কোন হাতিয়ারটা ইউজ করব, সেই জিনিসগুলি বা সেই ডিসিশনগুলি কিসের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়। যেমন দেওয়া আছে প্রমোশন বাজেট। তো বাজেট কি সেটা তো খুব জানেন যে কোম্পানি থেকে বাজেট দেওয়া থাকে যে তুমি 5 লাখ টাকা খরচ করো। এখন 5 লাখ টাকা আপনাকে বাজেট দেওয়া হয়েছে, এখন আপনি চাইলেন টিভিতে দিবেন। তো টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে গেলে এক মাসে আপনার খরচ হয়ে যাবে 8 লাখ টাকা। তো আপনি চাইলেও কিন্তু বিজ্ঞাপন টিভিতে দিতে পারবেন না।
তাহলে আপনার ক্ষেত্রে কি হয়, তাহলে যদি আমি অনলাইনে দিই, অনলাইনে আমি 5 লাখ টাকার মধ্যে ভালো মার্কেটিং, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রত্যক্ষ বিপণনটা খুব ভালো হবে। তো এইটা হচ্ছে প্রমোশন বাজেট। তারপর হচ্ছে প্রমোশন বাজেটের পরে আছে হচ্ছে আমার পণ্যের জীবনচক্র। সরি, কেউ কি কিছু বলতে চেয়েছেন? জি ভাই, একটা প্রশ্ন ছিল। বলেন। ভাই ওই যে পাঁচটা যে ইয়ার যে আগেরটাতে এর আগেরটা, হ্যাঁ ভাই এটাতে তো ভাই বিজ্ঞাপন আর বিক্রয় প্রসার প্রত্যেকটা যদি ভাই একটু এক লাইন করে একটু বলতেন সংক্ষেপে, কারণ আচ্ছা, অনেকটা এক লাইন করে বুঝে দিব। আচ্ছা, আমরা তো টপিক ছিল, তো আমি ভাবছিলাম ওইখানে পড়ে দেবো। আচ্ছা, এখানে বুঝে দিই। বিজ্ঞাপন হচ্ছে মূলত যে আপনার যে উৎপাদনকারী আছে সে নিজের টাকা খরচ করবে, টাকা খরচ করে আপনার কাছে হচ্ছে প্রোডাক্টটা সম্বন্ধে জানানোর চেষ্টা করবে। এবং নৈর্ব্যক্তিক ও আরো ভালো কথা, নৈর্ব্যক্তিক একটা জিজ্ঞেস উপস্থাপনা। করছিলেন নৈর্ব্যক্তিক উপস্থাপনা জিনিসটা কি, ঠিক আছে? নৈর্ব্যক্তিক উপস্থাপনাটা যদি মূলত বলতে চাই, এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, বা কোনো ব্যক্তি ছাড়া আপনাকে প্রোডাক্টটা সম্বন্ধে জানানো। কথাটা বুঝতে পারছেন? নৈর্ব্যক্তিক মানে হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, এবং কোনো ব্যক্তি ছাড়া হচ্ছে প্রোডাক্টটাকে দেওয়া। যেমন ধরেন এই যে ব্যক্তিক বিক্রয়ের কথা যদি বলি, ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে কি হয়? ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু মূলত সেলস পারসন, কোম্পানির ক্ষেত্রে যে প্রোডাক্ট, একটা দোকানে ঢুকলেন যে স্যার আপনার কোন ধরনের প্রোডাক্ট লাগবে, কি আসল বিষয়, তার সাথে কিন্তু আপনি কমিউনিকেট করতে পারছেন। কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে দেখেন, বিজ্ঞাপনের ক্ষেত্রে যে বিজ্ঞাপনগুলি, এই যে ফেয়ার এন্ড লাভলির যে অ্যাডভার্টাইজমেন্ট দেয়, যে মাখলেই আপনি ডললেই হচ্ছে ফর্সা হয়ে যাবেন, আপনি এটার সাথে কি কমিউনিকেট করতে পারতেছেন? দুইমুখী কি কমিউনিকেশন করতে পারতেছেন? কমিউনিকেশন করতে পারতেছে না। এটা কোনো ব্যক্তিও আপনাকে হচ্ছে সরাসরি আপনার সাথে কমিউনিকেট করতেছে না। এটা হচ্ছে মূলত নৈর্ব্যক্তিক উপস্থাপনা। যে কোশ্চেনটা করেছিলেন সে কি বুঝতে পারছেন এখন নৈর্ব্যক্তিক উপস্থাপনা? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, গ্রেট, আলহামদুলিল্লাহ। তারপর ব্যক্তিক বিক্রয় তো বুঝিয়ে দিলাম। এরপর হচ্ছে জনসংযোগ। জনসংযোগ হচ্ছে বিভিন্ন ধরনের পিআর প্রোগ্রাম। এই পিআর প্রোগ্রামগুলি হচ্ছে নানান ভাবে করা হয়, কম্পিটিশনের মাধ্যমে করা হয়, কোনো ফাংশন করা হয়, সেলস ফেয়ার করা হয়, এর মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট সম্বন্ধে মানুষকে জানানো হয়। তারপর হচ্ছে বিক্রয় প্রসার। বিক্রয় প্রসারটা হচ্ছে মূলত আপনার শর্ট টাইমে প্রোডাক্টটার সেলসটা বাড়ানোর চেষ্টা করা হয়। যেমন বলে না, কিনলে সোনার লকেট ফ্রি, আপনি বিদেশ চলে যাবেন, এই পাইবেন সেই পাইবেন। এগুলি হচ্ছে সর্ট অফ হচ্ছে বিক্রয় প্রসার, যে শর্ট টাইমে সেলসটা বাড়ানোর জন্য চেষ্টা করে। তারপর হচ্ছে আপনার প্রত্যক্ষ বাজারজাতকরণ। প্রত্যক্ষ মানে হচ্ছে ডিরেক্টলি আপনার সাথে কমিউনিকেট করে প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করবে, ঠিক আছে? এটার মধ্যে অনলাইন মার্কেটিং আছে, আরো অনেক ধরনের শ্রেণী বিভাগ আছে, সেগুলো হচ্ছে আমরা ইন ডেপথ জানতে পারবো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে 5টা: বিজ্ঞাপন, ব্যক্তিক, জনসংযোগ, বিক্রয়, প্রত্যক্ষ। ভাইয়া ওকে, জনসংযোগটা আবার বলেন ভাইয়া। জনসংযোগটা হচ্ছে মূলত পাবলিক রিলেশন বা পিআর প্রোগ্রাম। এখানে হচ্ছে মানে উৎপাদনকারী বা পাইকারি হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আপনার সাথে হচ্ছে কমিউনিকেট করবে, বা প্রোডাক্টটা সম্বন্ধে আপনার সাথে জানানোর চেষ্টা করবে, ঠিক আছে? যেমন ধরেন কি বলবো, সেলস ফেয়ার দিয়ে দিল, ধরেন হচ্ছে ওয়ালটনের পক্ষ থেকে একটা সেলস ফেয়ার, বা আপনাদের নির্দিষ্ট এরিয়াতে ওয়ালটনের একটা সেলস ফেয়ার করে, ওইখানে ওয়ালটনের যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্বন্ধে আমি আপনাদের সাথে জানানোর চেষ্টা করব, এরকম। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো প্রমোশন বাজেট বুঝাইছি। এরপর হচ্ছে পণ্যের জীবন চক্র। সো পণ্যের জীবন চক্র, ওই যে আমাদের 4টা আচ্ছা স্তর আচ্ছা আছে। ভাইয়া, বলেন। ভাইয়া আর একটা প্রশ্ন ছিল ভাইয়া, যে হ্যাঁ, বিজ্ঞাপন হ্যাঁ, কেন বলেন। একমুখী প্রক্রিয়া কেন বিজ্ঞাপন? বিজ্ঞাপন একমুখী কেন বলতে, মানে কোশ্চেনটা আমি বুঝতেছি না। উনি বলতে যে বিজ্ঞাপন, ওই যে বিজ্ঞাপন যে দেয় সে তো হ্যাঁ, সরাসরি বিজ্ঞাপনটা দিয়ে দেয়, যে ভোক্তারা বা যারা বিজ্ঞাপনটা দেখে সেই অনুযায়ী আর কি রিপিট করতে পারে না। কিন্তু ব্যক্তি বিক্রয় তো আর কি বলা যায়, ক্রেতা বিক্রেতা উভয় মুখোমুখি হয়ে যখন করে তখন ওটা দ্বিমুখী হয়। কিন্তু বিজ্ঞাপনটা তো এক পক্ষই দেয়, ওই যারা দেখে তারা তো আর এটার কোনো ফিডব্যাক দিতে পারে না। সেই ক্ষেত্রে বিজ্ঞাপনটা একমুখী প্রক্রিয়া, এটা তো আগেও বলছিলেন আপনি, হয়তো সেই ক্লাসে ছিল না। না, উনি কি এই কোশ্চেনটাই করছে কিনা সেটা হচ্ছে কথা। জি হ্যাঁ, উনি এই কোশ্চেন করছে যে বিজ্ঞাপন কেন একমুখী প্রক্রিয়া। ও আচ্ছা, আপনি কি এই কোশ্চেনটা করেছিলেন, যে কোশ্চেনটা করেছেন? জি ভাইয়া এইটাই। ও আচ্ছা, এখন ক্লিয়ার হয়েছে তো তাহলে? জি এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটা বুঝিয়ে আসছিলাম, এর জন্য কনফিউজ হয়ে গেছিলাম যে আপনি কি বলতেছিলেন। আচ্ছা, ওকে। তো আই গেস হচ্ছে এখন এটাতে প্রবলেম নেই, আমরা প্রমোশন বাজেটের দিকে আমরা মুভ করতে পারি। তো প্রমোশন বাজেট আমরা বুঝেছি। এরপরে হচ্ছে আমরা পণ্যের জীবন চক্র। তো আমরা পণ্যের জীবন ভাইয়া চক্রে, ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন। একটু সংক্ষিপ্ত, যে প্রত্যক্ষ বাজারজাতকরণটা কি আসলে অনলাইন ভিত্তিক? প্রত্যক্ষ বাজারজাতকরণটা যে সবসময় অনলাইন ভিত্তিকই হবে ব্যাপারটা এরকম না।
প্রত্যক্ষ বাজারজাতকরণ ব্যাপারটা হচ্ছে সবসময় অনলাইন ভিত্তিক হবে এরকম না। বাংলাদেশের ক্ষেত্রে ধরেন এই মানে এই ওই বাকি যে উদাহরণগুলি আছে সেগুলি কম। যেমন ধরেন এই যে লোকগুলি আপনার সরাসরি ভ্যান গাড়িতে তরি তরকারি নিয়ে আপনার কাছে সরাসরি বাসায় যে প্রোডাক্টগুলি বিক্রি করতে, সেটাও কিন্তু সর্ট অফ হচ্ছে প্রত্যক্ষ বাজারজাতকরণ। তার কারণ কি, সরাসরি আপনাকে প্রোডাক্ট আমি সেল করে। প্রত্যক্ষ বাজারজাতকরণের মেইন কথাই হচ্ছে আমি কোনো কিছু না, ডিরেক্টলি আমি আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করব। কথাটা বুঝতে তাহলে পারছি? তো এই ব্যক্তিক বিক্রয় কি এক প্রকার প্রত্যক্ষ বাজারজাতকরণ হলো? ব্যক্তি বিক্রয় তো ক্রেতা বিক্রেতা সরাসরি মুখোমুখি হয়ে আর কি কোনো একটা পণ্য বিক্রয় করার চেষ্টা করে। আচ্ছা, এই ক্ষেত্রে দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন, যে ব্যক্তি বিক্রয়টা হচ্ছে কি আমরা ওইভাবে ধরতে পারবো কিনা, তাই তো? জি, কোশ্চেনটা আবার একটু করে তো, তাহলে হচ্ছে আমি আবার আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু আপনি বলেন যে প্রত্যক্ষ বাজারজাতকরণটা হচ্ছে যে ডিরেক্ট, যে মুখোমুখি ক্রেতা এবং বিক্রেতা মুখোমুখি হয়ে তার পণ্যটা বিক্রয়ের প্রচেষ্টা চালাবে, আচ্ছা কিন্তু ব্যক্তি বিক্রয় তো সেম কথাটাই বলা, যে ব্যক্তি বিক্রয় একজন বিক্রেতা তার ক্রেতাদের সাথে সরাসরি মুখোমুখি যোগাযোগ করে ক্রেতার সম্পর্ক বৃদ্ধি করবে। দুইটার মধ্যে তো এইভাবে একেবারে কখনো, ডিরেক্ট আর কি। হ্যাঁ দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। এইভাবে আমি কখনো চিন্তা আসলে ভাবি না যে ব্যক্তিক বিক্রয়টাও তো হচ্ছে ডিরেক্টলি বিক্রি করার চেষ্টা করতেছে। বাট সংজ্ঞার ক্ষেত্রে থেকে জাস্ট মনে রাখলাম যে সেলস পার্সনরা হচ্ছে প্রোডাক্ট সম্বন্ধে নানান কিছু বলে তারপর হচ্ছে বিক্রি করার চেষ্টা করে। সো প্রত্যক্ষ বাজারকরণটা ডিরেক্ট ভাবে প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করে। উম, আচ্ছা, এই দুইটার মধ্যে যেই কোশ্চেনটা করছেন না, এটার মধ্যে আমি ডিপলি আরো ভালোভাবে পড়ে তারপর এই জিনিসটা আমি আপনাদের নেক্সট ক্লাসে আরো ক্লিয়ারলি করে দিব। ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসে টাইম দেন, এই কনফিউশনটা আমি আরো নেক্সট ক্লাসে আরো ভালোভাবে ক্লিয়ার করে দিব। ওকে? হ্যালো জি ভাইয়া, জি হ্যালো, ভাইয়া। ঠিক আছে। তো আজকে যেহেতু আমাদের বিজ্ঞাপনটা আছে, তো বিজ্ঞাপনের কনফিউশনটা ক্লিয়ার করতে পারলেই, যে কনফিউশনটা ছিল ক্লিয়ার করে দিছি। তো ব্যক্তি বিক্রয় এবং বিক্রয় প্রসার যখন পড়াবো তখন হচ্ছে ওইটার মধ্যে হচ্ছে সরি প্রত্যক্ষ বাজারজাতকরণ পড়াবো, ওইটার মধ্যে আমি আরেকটু দেখে তারপর হচ্ছে আমি আরো ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নেই। ওকে, সো প্রমোশন বাজার এছাড়া কি আর কার কোনো কোশ্চেন আছে? এটা ছাড়া, এই দুইটা ছাড়া, এই দুইটা ছাড়া কি আর কার কোনো কোশ্চেন আছে? না ভাই, আপাতত কোনো প্রশ্ন নেই। ওকে, ঠিক আছে। তো এই প্রমোশন বাজেট গেল। প্রমোশন বাজেটের পরে হচ্ছে আমাদের পণ্যের জীবন চক্র। ঠিক আছে, পণ্যের জীবন চক্রের ক্ষেত্রে আমরা তো জেনেছি যে প্রোডাক্টটা যখন সূচনা স্তরে থাকে তখন কিন্তু প্রোডাক্ট সম্বন্ধে মানুষ তেমন কিছু জানে না। ঠিক আছে, তো আস্তে আস্তে যখন যাইতে চায় তো মানুষটা কিন্তু এক এক সময় মানুষের এক এক মানে প্রোডাক্টটার সম্বন্ধে ধারণা আস্তে আস্তে বাড়তে থাকে। তো প্রথম অবস্থায় যখন মানুষ এই একটা প্রোডাক্ট সম্বন্ধে জানেই না, তখন সবচেয়ে বেস্ট ওয়ে কি, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে মানুষকে জানাও, যতটা ভাবে পারো যেই ভাবে পারো মানুষকে জানাও। এখন যখন জেনে গেছে, যখন ধরেন আপনি কি বলবো পূর্ণতা স্তরে চলে গেছেন, অর্থাৎ প্রোডাক্টটা সম্বন্ধে মানুষজন জানে এবং এর সাথে সাথে অনেক কম্পিটিটরসরাও এসে গেছে, তো তখন শুধুমাত্র যদি আমি বিজ্ঞাপন দিতে যাই তাহলে একটা ঝামেলা পড়ে যায়। তাহলে ওই সময় দেখা যায় আমি বিক্রয় প্রসার অর্থাৎ শর্ট টাইমে এই যে সোনার লকেট, ইটি লকেট দিয়ে আমি জিনিসগুলি চালাতে পারি। যেমন উদাহরণের ক্ষেত্রে আমি আপনাদের জিনিসটা ফলো করছি না, কয়েক মাস আগে বা এক বছরও হয় নাই, মাউন্টেন ডিউ একটা অফার ছাড়ছিল। আপনি মাউন্টেন ডিউ এর প্রোডাক্ট কিনলে আপনি 10 টাকা তো রিসার্চ পাবেনই এবং প্রত্যেক সপ্তাহে একটা করে সুজুকি বাইক জেতার সুযোগ ছিল। এই অফারটা কি দেখছিলেন? জি ভাই। জি ভাইয়া, জি। তাহলে দেখেন মাউন্টেন ডিউ কিন্তু হচ্ছে যদি প্রথম অবস্থায় মানে যখন মার্কেটে ছাড়ছে তখনই যদি এই অফারটা দিত তাহলে কিন্তু ওই অফারটা অত বেশি কাজে আসতো না, কারণ মানুষ তো এই প্রোডাক্ট সম্বন্ধে অলরেডি জানেই না। তো আমার যখন জানতেছে এক এক সময়ে আমার এই জিনিসটা, এর জন্য আমার এক একটাকে চুজ করতে হবে। তো আপনাদের এটা জানার দরকার নেই যে কোন স্তরে কোনটা সিলেক্ট করবেন, এখান থেকে কোনো কিছুই আসবে না। ঠিক আছে, তো আপনাদের কাছে যদি কোশ্চেন আসে জাস্ট আপনাদের এরকম আসতে পারে যে কোন কি জানি বলে প্রমোশন ভাইয়া, হাতিয়ার নির্বাচনের বিবেচ্য বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো পণ্যের জীবন চক্র এটা থেকে যে সংজ্ঞাটা দেওয়া আছে ওইটা জাস্ট দিয়ে দিয়ে যে উদাহরণটা দিছি এটা উদাহরণ দিলে আপনি হয়ে যাবে। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া এরকমও তো প্রশ্ন আসতে পারে যে পণ্যের জীবন চক্রের কোন স্তরে সবচেয়ে বেশি বিজ্ঞাপন দিতে হয়, তাহলে সেই উত্তরটা কি সূচনা স্তর হবে? আচ্ছা, যদি বলে তাহলে হচ্ছে রাইট অ্যান্সারটা সূচনা স্তরে দিবে, কারণ এই স্তরে সবচেয়ে বেশি আপনাকে প্রমোশনাল অ্যাক্টিভিটিস করতে হবে। জি জি। ঠিক আছে, তুলনামূলক ভাবে এই স্তরে হচ্ছে সবচেয়ে বেশি প্রথম অবস্থায় মানে বিজ্ঞাপনটা দিতে হয়, এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে যখন হচ্ছে অধিক পরিমাণে
অধিক পরিমাণে মানে এগ্রেসিভলি মার্কেটিং করা হয় তখন সেটাকে বলা হয় গরিলা মার্কেটিং। গেরিলা মার্কেটিং বা এগ্রেসিভ মার্কেটিং যাই বললে কেন, মানে এইরকম লেভেলের অ্যাডভার্টাইজমেন্ট দিবে, দিতে দিতে তোরে ঝালাভালা করে ফেলবে। যেমন আমাদের এই যে ইউটিউবের মধ্যে ফুড পান্ডা, আয় রে ভাই রে ভাই, জি ভাই, জি করে না? জি। এইগুলি হচ্ছে সর্ট অফ হচ্ছে গরিলা মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে এরকম ভাবে তোরে বিপুল এটা পরিমাণে করবো, বিজ্ঞাপন দিবে, অনেক বিজ্ঞাপন দিবে হ্যাঁ এরকম না? বিজ্ঞাপন দিবে সে এরকম, ঠিক আছে। জি জি। আচ্ছা, সামনে আরো পাবেন ফুড পান্ডার, সামনে আরো অ্যাড পাবেন ফুড মার্ট, পান্ডা মার্ট, সামনে রেডি হয়ে যান, ভাইয়া, পান্ডা মার্টের অ্যাডভার্টাইজমেন্ট আসতেছে। হ্যালো ভাইয়া। ইয়েস ইয়েস ইয়েস, কে ভাইয়া, ডাকতেছেন? বন্যজীবন স্টোর তো মানে পড়ছিলাম এর আগে 5টা, প্রথম ওই তো পণ্য উন্নয়ন স্তর আছে তো ও আচ্ছা, পণ্য উন্নয়ন স্তরে, পণ্য উন্নয়ন স্তরে কি আপনি কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস করবেন? আপনি তো প্রোডাক্টই রেডি হয় নাই, আপনি তো প্রোডাক্টই রেডি হয় নাই, প্রোডাক্ট রেডি না হলে আপনি কিভাবে প্রমোশন করবেন, বুঝেন নাই? ভাইয়া বইয়ে তো পাইছিলে মানে পণ্য জীবন চক্রের স্তর 5টা দেওয়া আছে। জীবন চক্রের আরে স্তর ভাই, 5টা। ওইটা আলাদা, এটা আলাদা। যে পণ্য শোনেন, ওই যে যে কোশ্চেনটা করলো নাকি, আমি আমি কথা বলি। পণ্যের জীবন স্তর হচ্ছে 5টা, ঠিক আছে। পণ্য স্তরে কি করেন? পণ্য স্তরে আগে প্রোডাক্টটা ডেভেলপ করেন, যে প্রোডাক্টটা কি হবে না হবে। পরে যখন প্রোডাক্টটা মার্কেটে ছাড়বেন তখন থেকে না বিজ্ঞাপন দেওয়া স্টার্ট করবেন? আগে থেকে কি বিজ্ঞাপন দিবেন? জি না। জি না। যেমন ধরেন আপনার যখন বিয়ার বয়স হবে তখনই মাইয়া দেখা শুরু হবে। আপনি যখন 8 বছর ছিলেন, বিয়ার জন্য যখন রেডি হচ্ছেন, তখন কিন্তু মাইয়া দেখা স্টার্ট হয়নি। ব্যাপারটা হচ্ছে এরকম, যে যখন রেডি হচ্ছে প্রোডাক্টটা তখন আমার কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস হবে না, কিন্তু প্রোডাক্টটা যখন রেডি হয়ে গেছে, আমি মার্কেটে ছাড়ছি, তখন থেকে হচ্ছে আমার প্রমোশনাল অ্যাক্টিভিটিস শুরু হবে। এখন বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে আচ্ছা, পারছি। বিয়ার উদাহরণ দিয়েছি দেখা কিন্তু আবার রাগটা করিস না, কারো কিন্তু করিস না কিন্তু। ভাইয়া, তো প্রথম স্তরে কি আবার বিজ্ঞাপন দেওয়া লাগে? বুঝি নাই। প্রথম স্তরে কি বিজ্ঞাপন দেওয়া লাগে? দেখেন দিতে কি সীমিত বিজ্ঞাপন, আপনি চাইলে দিতে পারেন, ইটস আপ টু ইউ। কারণ এই ক্ষেত্রে হচ্ছে সেলসটা আমার এমনি কমে যাচ্ছে, তো এর জন্য আমাকে চেষ্টা করা হয় যে বিজ্ঞাপনটা যতটা সম্ভব কমায় দাও, কারণ বিজ্ঞাপনে যত টাকা দাম সব টাকাই হচ্ছে কি বলবো জলে যাবে। লাভলি বলতেছে ভাই বলে দিব, বইলা দিস, পরে দেখবি তোর জন্য বিয়ের জন্য পাত্র খোঁজা শুরু হয়েছে। ওকে, এরপর আসি বাজারের প্রকৃতি। বাজারের প্রকৃতি বলতে বোঝাচ্ছে ওই যে আমাদের বাজার হতে পারে কি ভোক্তা বাজার, শিল্প আচ্ছা বাজার। ভাইয়া, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম নিয়ে যদি বলতেন ভাইয়া। যাবো ওগুলিতে যাইনি এখনো। আমাদের এই যে লাস্টে এখনো আমরা তো আপনাদের এই কথার জন্য যাওয়া হয়নি যে বিজ্ঞাপনের কই মাধ্যম কই, এই যে বিজ্ঞাপনের মাধ্যম সমূহ দেখছেন, এগুলিতে আমরা যাবো, আমরা এখনো যাইনি। আমরা হচ্ছে যে 5টা হাতিয়ার মধ্যে কোনটা সিলেক্ট করবেন সেটা নিয়ে কথা বলতেছি, তারপর ইন ডেপথে আমরা ওগুলিতে যাবো। আমরা হচ্ছে এখন 5টা মানে হাতিয়ার সম্পর্কে জানছি, জি এখন ভাইয়া, জানতেছি 5টা হাতিয়ারের মধ্যে আমরা কোনটা ইউজ করব, কোন এই ডিসিশনটা কিভাবে নিব, তারপর প্রত্যেকটা সম্বন্ধে আবার আলাদা আলাদা ইন ডেপথ জানবো, ঠিক আছে। ওকে, সো পণ্য জীবনচর, তারপর হচ্ছে আমাদের কি রে কই মাউস, এরপর হচ্ছে আমাদের বাজারের প্রকৃতি, যে ভোক্তা বাজার শিল্প বাজার। তো এখানে হচ্ছে যে আমরা ভোক্তা বাজারের জন্য যেরকম স্ট্র্যাটেজি ফলো করব, শিল্প বাজারের জন্য আমরা সেম স্ট্র্যাটেজি ফলো করতে পারবো না। যেমন ভোক্তা বাজারের জন্য এই যে সাবান, তেল, শ্যাম্পু এগুলির জন্য কিন্তু বিশাল লেভেলে বিজ্ঞাপন দিচ্ছে, কিন্তু শিল্প বাজারের ক্ষেত্রে তারা কিন্তু সবচেয়ে ভালো হয় ব্যক্তি বিক্রয়টা, কারণ কি এখানে মানুষজন আমার লিমিটেড, এদের জন্য এত বিজ্ঞাপন কি বিজ্ঞাপন দেবে, তো আমি লোক পাঠাই দিব, সেলস পার্সন পাঠাই দিব, যে যা যা কথা বল, তার কি কি লাগবে দেখে তুই অর্ডার দিয়ে। তো এক এক শিল্পের জন্য বা এক এক বাজারের জন্য আমার প্রমোশনাল অ্যাক্টিভিটিসটা এক এক রকম হবে। তারপর হচ্ছে আমাদের পণ্যের প্রকৃতি। তো পণ্যের প্রকৃতির ক্ষেত্রে ওই যে এরকম ওই যে ভোগ্য বাজার ছিল, ঠিক হচ্ছে ভোগ্য পণ্য শিল্প পণ্য সেম ভাবে। আচ্ছা, এর মধ্যে কৌশল, এই কৌশলটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পুশ এন্ড পুল, ধাক্কা এবং হচ্ছে টানা, পুশ পুল, ঠিক আছে। তো পুশ পুলের ক্ষেত্রে হায় রে বোর্ড তো হচ্ছে, 1 মিনিট হোল্ড করেন, আমি একটু পিছিয়ে আনি। বোর্ডটা তো দেখতে পারতেছেন আই গেস, রাইট? তো জি ভাই, দেখতেছি। জি ভাই, উৎপাদক, দেখতেছি। কত বড় হয়ে গেছে,
ভাই দেখা যায় না। এরকম দেওয়া আছে না যে আমাদের যদি আমরা যদি দেখতে পারতেছেন কি না উল্টা দেখতেছেন? যে উল্টা দেখা যায় ভাই। এখন প্রথমে হচ্ছে উৎপাদক, আমি শর্টের খালি ঠিক জাস্ট আছে, ঠিক আছে। লিখে রাখছি উৎপাদক, মধ্যস্থ ব্যবসায়ী, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমাদের ভোক্তা। ভোক্তা। এটাই তো আমাদের সাধারণত মানে ওই যে জি জি কি জি জানি বন্টন প্রণালী ছিল ওরকম থাকে। বন্টন প্রণালী। তো ধাক্কা স্ট্র্যাটেজিটা হচ্ছে উৎপাদক হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীকে ধাক্কাবে যে আমার প্রোডাক্টটা বিক্রি কর, আমার প্রোডাক্টটা বিক্রি কর। তারপর হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী ভোক্তাদেরকে হচ্ছে কি প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি তাহলে পুশ। আর পুল স্ট্র্যাটেজিটা হচ্ছে বা টার্ন স্ট্র্যাটেজিটা হচ্ছে কি ভোক্তা মধ্যস্থ ব্যবসায়ীটা বলে ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে, এই প্রোডাক্টটা খুব ভালো, প্রোডাক্টটা নিয়ে আসেন। তারপর মধ্যস্থ ব্যবসায়ী উৎপাদনকারীরা বলবে যে ভাই এই প্রোডাক্ট আমার লাগবে, এই প্রোডাক্টটা আমার দেন, এই প্রোডাক্টটা খুব ভালো। সেটা হচ্ছে আমার হচ্ছে পুল স্ট্র্যাটেজি, বুঝতে পারছেন? তাহলে পুশের মধ্যে করে উৎপাদক মধ্যস্থ জি ভাই, ব্যবসায়ীকে বুঝতে প্রেসার পারছি। দেয় হচ্ছে ভোক্তাকে দেওয়ার জন্য, আর ভোক্তার পুলের মধ্যে হচ্ছে ভোক্তা মধ্যস্থকারীকে ইনফ্লুয়েন্স করে হচ্ছে উৎপাদকের কাছ থেকে প্রোডাক্টটা কালেক্ট করে। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের ধাক্কা কৌশল, টানা কৌশল, পুশ এন্ড পুল। ভাই ওকে, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পণ্যের মূল্য। কেমনটা লাগে? এক মিনিট দাঁড়ান, ল্যাপটপের চার্জার খুলে গেছে। ওকে, সো পণ্যের মূল্য, পণ্যের মূল্যের ক্ষেত্রে যদি বলি, আপনার ভাবেন তো বাংলাদেশের কয়টা টিভি চ্যানেলে হচ্ছে ফেরারির অ্যাড দেওয়া হয়? একদমই কম, বলতে গেলে দেওয়াই হয় না মেবি। দেওয়াই হয় না। কারণ তার মানে ওইখানে বাংলাদেশে তারা ভাবে যে হয়তো বাংলাদেশের আর্থিক অবস্থা ওইরকম না ফেরারি কেনার জন্য বা লাম্বরগিনি এরকম বড় বড় গাড়িগুলা, ওই কারণে দেয় না মেবি। যে ল্যাম্বরগিনি কিনবে সে কোনোদিন টিভির সামনে বসে নাই ভাই, না, জি জি জি, এটা কথা। ঠিক আছে? যে ল্যাম্বরগিনি কিনবে সে টিভির পাশে সামনে বসে নাই, সে বসে বসে টিভি দেখতেছে না, তার কাজ ওইটা না। তো এর জন্য যে আপনার প্রোডাক্টের মূল্য যে এরকম হয়, প্রোডাক্টের ভ্যালুটাও কিন্তু এরকম, তো আমার টার্গেট কাস্টমারটা এরকম হয়। তো এর জন্য ওই অনুযায়ী আমাকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে আমাকে প্রোডাক্টটাকে মানে প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলি আমাকে সেল করে। যেমন এখানে দিতে দেখেন কি অল্প মূল্যের ক্ষেত্রে বিজ্ঞাপন বেশি উপযোগী, কারণ কি এই যে সাবান, তেল, শ্যাম্পু কম দামি জিনিস সবাই কিনে, এর জন্য বিজ্ঞাপন দিচ্ছি। কিন্তু আমার বিএমডব্লিউ, ফেরারি, এটা আমার মানে কি বলবো, কি জানি বলে কম দামের জিনিসটা, এর জন্য কি আমি ব্যক্তিক বিক্রয়টাকে ইউজ করি, যে মানুষ যাও যে ওনাকে কি লাগবে স্পেশাল তাকে সার্ভিস দিয়ে আসো, কি আসে বিষয় এরকম। তো এরপরে হচ্ছে আমাদের প্রতিযোগিতার প্রমোশন মিশ্রণ। এটা হচ্ছে যে আমার প্রতিযোগিতা কি কি স্ট্র্যাটেজি ফলো করতেছে, সেই অনুযায়ী আমি আমার স্ট্র্যাটেজিটাকে ফলো করে আমি আমার প্রোডাক্টটা সেল করার চেষ্টা করব। এইটা ওকে। তো এই ছিল আমাদের এই কয়টা পয়েন্টের উপর ভিত্তি করে আমরা ডিসাইড করব যে আমরা কোন মানে হাতিয়ারটা পাঁচটার মধ্যে কোনটাকে আমরা ফলো করব। আপনাদের ক্লাস শেষ হবে জন্য কয়টা, 1:30টায়, তাই না? জি জি ওকে, সময় আছে তাহলে। তারপর এরপরে হচ্ছে যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আমাদের বিজ্ঞাপনের ধারণা। তো বিজ্ঞাপনের ধারণা, বিজ্ঞাপন কাকে বলে, কি আসবে, এই জিনিসগুলো আমরা বলে ফেলছি। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম। বিজ্ঞাপনের মাধ্যমের মধ্যে যে আপনি কোন কোন ওয়েতে বিজ্ঞাপন দিতে পারেন, তো এখানে অনেক কিছু দিয়েছে, সংবাদপত্র, সাময়িকী, প্রচারপত্র, টেলিভিশন, রেডিও, এগুলো সবকিছু আপনারা জানেন। এর মধ্যে থেকে সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে আকাশ বিজ্ঞাপন। এই একটা জিনিস ইনফরমেশন যে সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে আকাশ বিজ্ঞাপন। আকাশ বিজ্ঞাপনটা হচ্ছে কি ওই যে এরোপ্লেন দিয়ে কালার করে মানে ধোঁয়া দিয়ে আকাশের মধ্যে বিভিন্ন প্রোডাক্টের হচ্ছে ব্র্যান্ডিং করা, সেগুলো হচ্ছে আমার সর্ট অফ আকাশ বিজ্ঞাপন। আর আর হচ্ছে সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বলেন। কম কোন খরচ লাগে? কম কোনটায় খরচ লাগে এইটা এই লেভেলের কোনো কোশ্চেন নেই, যে কোনোটাতেই তুলনামূলক সবই মোটামুটি কম লাগতে পারে। এখান থেকে কোশ্চেন মূলত আসে যে ব্যয়বহুল কোনটা, কিন্তু তুলনামূলক কম ব্যয়বহুল মানে সবচেয়ে কম কোনটা লাগে এরকম কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে? আর আরেকটা যেটা কোশ্চেন আসে যে প্রাচীন পদ্ধতি, প্রাচীনতম পদ্ধতি, সেটা হচ্ছে সংবাদপত্র। যে সংবাদপত্র থেকে হচ্ছে অনেক প্রাচীন কাল থেকে সংবাদপত্রের মাধ্যমে হচ্ছে বিজ্ঞাপনটা দেওয়া হয়। ভাই সাময়িকীর এই দুইটা ইম্পর্টেন্ট। সাময়িকীটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর আপনার যে জিনিসগুলি থাকে, যেমন হচ্ছে সপ্তাহে আপনাদের, আমি তো এখন ওগুলি সম্বন্ধে জানি না বাংলাদেশের ক্ষেত্রে, যেমন প্রথম আলো বা বিভিন্ন পত্রিকার 3 মাস 1 মাসের শেষে বা 1 সপ্তাহ পর পর একটা স্পেশাল একটা জিনিস বের হয় না, আমি এগুলির নাম জানি না সঠিক,
মেয়েদের জন্য ফ্যাশন রিলেটেড কোনো হচ্ছে একটা সাময়িকী বের হয়, তারপর বলেন আপনারা এগুলি কি একটার নাম জানেন না? ম্যাগাজিন ভাইয়া। ম্যাগাজিন, ম্যাগাজিনের সর্ট অফ ম্যাগাজিনই, কিন্তু এগুলো হচ্ছে সাময়িকী, মানে হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় পর পর বের হয়, 6 মাস পরে বের সাপ্তাহিক, হয়, মাসিক, ত্রৈমাসিক এরকম মাসিক, আর কি। হ্যাঁ ত্রৈমাসিক এরকম। তো আমার কাছে মানে মানে পেটে ঘুরতেছে কিন্তু মুখে আসতেছে না নামগুলি, আমি চেহারাও মনে করতে পারতেছি এগুলি, কিন্তু আমার মুখে আসতেছে। আচ্ছা কৃষ্ণা কি বলতে চাচ্ছেন মেবি কিছু? ভাই ওই যে সাপ্তাহিক যে চাকরির খবরের কাগজগুলো যে বাইরে প্রতি সপ্তাহে একবার, ওগুলো না? হ্যাঁ এই যে মনে করছে অঙ্গনা, অঙ্গনা একটা আছে, অঙ্গনা না রঙ্গনা এরকম, এটার মধ্যে কি মেয়েদের ফ্যাশন রিলেটেড এই জিনিসগুলি, সেগুলি কিন্তু সপ্তাহ। তারপর হচ্ছে রসের হাড়ি, রসের আলো বা রসের হাড়ি এরকম। তো এগুলি হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় পর পর বের হচ্ছে, তো ওগুলি হচ্ছে আমার সর্ট অফ সাময়িকী। তো ওইগুলির মধ্যে আমি যেগুলি দিচ্ছি, যে প্রোডাক্টগুলি অফার দিচ্ছি, সেগুলি হচ্ছে আমার সাময়িকীর মাধ্যমে প্রোডাকশন। ওকে, প্রচারপত্র হচ্ছে লিফলেট। এই যে বাসায় যে বা হচ্ছে রাস্তাঘাটে ঢুকলে ধরা দেয় বিভিন্ন কার্ড, আপনার কোনো ইতি থাকলে, দুর্বলতা থাকলে, আর্বলতা থাকলে ধরায় দিতেছে লিফলেট, সেগুলো হচ্ছে প্রচারপত্র সর্ট অফ। আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে আপনারা জানেন। ওকে, সো বিজ্ঞাপনের পরে এখন জানবো হচ্ছে আমরা বিজ্ঞাপনের গুরুত্ব, যে আমরা যে বিজ্ঞাপনটা দিব কেন দিব, এটা কি ইনফ্লুয়েন্স বা আছে বা ইম্পর্টেন্স আছে। তো বিজ্ঞাপনের গুরুত্বকে দুইটা ভাগে ভাগ করছে, অর্থনৈতিক, সামাজিক। এমসিকিউ তে কোশ্চেন আসতে পারে নিচের কোনটি বিজ্ঞাপনের অর্থনৈতিক গুরুত্ব, নিচের কোনটি বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব। বা আপনার রিটেনে কোশ্চেন আসলে ওইভাবে বিজ্ঞাপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো বা বিজ্ঞাপনের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, এরকম আসবে রিটেনে কোশ্চেন। তো অর্থনৈতিক গুরুত্বের মধ্যে থেকে দেখেন প্রত্যেকটা পয়েন্ট দেখেন, চাহিদা সৃষ্টি বৃদ্ধি, বিক্রয়, মুনাফা, সবগুলি পয়েন্ট দেখেন। পয়েন্ট দেখে আপনারা বলেন কোন পয়েন্টটা বুঝেন না যে এইটা কিভাবে অর্থের সাথে রিলেটেড। আই এম হোল্ডিং, বলেন। ভাইয়া সুনাম, সুনাম তো ভাইয়া সামাজিক না নি? না, সুনামটা হচ্ছে অলমোস্ট সবসময়, আর সুনামটা অলমোস্ট ব্র্যান্ডিং এর সাথে রিলেটেড। ব্র্যান্ড ভ্যালুজ নিয়ে আমরা কথা বলছি না। এই যে আমরা মানে স্যামসাং, আইফোন বা হচ্ছে যদি হুয়াওয়ের কথা যদি বলি, এরকমও জায়গা আছে যেখানে হুয়াওয়ে বা ভিভো বা হচ্ছে স্যামসাং হচ্ছে অ্যাপেলের থেকে হচ্ছে খুব ভালো আপনাকে প্রোডাক্ট অফার করছে, কিন্তু তবু আপনি প্রোডাক্টটা অ্যাপেলটাই বেশি মনে করছেন। অর্থাৎ যেসব প্রোডাক্টের সুনাম ভালো থাকে ওইসব প্রোডাক্টের হচ্ছে সেলস হয় বেশি, আর সেলস বেশি মিনস আমার প্রফিটও বেশি, অর্থের সাথে রিলেটেড। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ভাই ওই ওকে, তারপর দুটাতে অর্থনৈতিক গুরুত্ব আর সামাজিক গুরুত্ব দুটোতে এক, চাহিদা ও যোগাযোগের মাধ্যমে সামঞ্জস্য বিধান, সমতা বিধান তো এক না? বুঝি নেই। মানে এ, অর্থনৈতিক গুরুত্ব আর সামাজিক গুরুত্ব দুইটার মধ্যে তো একটা কমন, যে চাহিদা ও যোগাযোগের মধ্যে সামঞ্জস্য বিধান অথবা সমতা বিধান দুটোই তো এক। আচ্ছা দুটোটা একদম। আচ্ছা এটা কি আমি ভুল করছি, দুই জায়গায় দিচ্ছি কিনা জানি না, বাট দুই অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা করি, দুই অ্যাঙ্গেল থেকে ইটস রাইট। মাইকটা মিউট করে ফেলেন, মাইকটা মিউট করে ফেলেন। যেমন দেখেন, আমি যদি মানে ধরেন আমি একটা নতুন রেস্টুরেন্ট করলাম, সে ফর এক্সাম্পল আমি একটা নতুন রেস্টুরেন্ট করলাম, আমি এত এগ্রেসিভলি মার্কেটিং করলাম, ঠিক আছে, এত প্রমোশন, যে প্রথম দিনেই আমার দোকানে ধরেন 500 লোক খাইতে আসছে। এখন আমার প্রোডাক্ট মানে দোকানের মানে লোক বসার ক্ষমতা আছে মাত্র 10 জন। তাহলে এতগুলি লোককে যদি আমি সার্ভিসটা দিতে চাই, তাহলে কিন্তু আমার সার্ভিসের কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তো এর জন্য এই সার্ভিসের যখন এই সার্ভিসের কোয়ালিটি খারাপ যখন হবে, তখন কিন্তু হচ্ছে কি আমার আলটিমেটলি সেটা প্রফিটেও কোনো না কোনো ওয়েতে সেলস এর মাধ্যমে আমার প্রফিটে ইনফ্লুয়েন্স ফেলবে। ঠিক আছে? তো এই চাহিদা যোগানের সামঞ্জস্য বিধান, এটা একটা ইনডাইরেক্ট ওয়েতে আমার অর্থনীতিতে মানে আমার অর্থনৈতিক গুরুত্ব হিসেবে প্রকাশ পাচ্ছে। আর যদি আসি যে সামাজিক ভাবে যে চাহিদা ও যোগানের বৃদ্ধি, সামাজিক ভাবে চাহিদা যোগানের সমতা বিধান। আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার কোন প্রোডাক্টটা আছে, আপনার কোন বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু প্রোডাক্টের মূলত সেই চাহিদাটা তৈরি করে দেওয়া, এবং সেই চাহিদাটা তৈরি করে দিয়ে হচ্ছে সেই প্রোডাক্টটা হচ্ছে আপনার মাঝখানে হচ্ছে এভেলেবেল করে দেওয়া হয়। তো বিজ্ঞাপনের মাধ্যমে ওই যে সমাজের মাঝখানে যে ভালো ভালো প্রোডাক্ট যে আছে সেই প্রোডাক্টগুলির আপনাকে পৌঁছায় দিয়ে হচ্ছে সমতা বিধান করে হচ্ছে আপনাদের সমাজের জন্য একটা আর কি কি বলবো বেনিফিট ক্রিয়েট করা হয়, সর্ট অফ যে জীবনযাত্রার মান উন্নয়ন যে পয়েন্টটার মধ্যে আছে এটা একটার সাথে কোর রিলেটেড হয়ে যায়। বুঝতে পারছেন? এখনো ক্লিয়ার হন না? ভাই এমসিকিউ আসলে কোনটা দেবো?
এমসিকিউতে এরকম চাহিদা যোগান সম্বন্ধে বিধান দিবে না, যদি দেয় তাহলে আপনারা অর্থনীতিতে বেশি ফোকাস দেবেন। অর্থনীতি আপনাকে তো এমসিকিউ দিলে বলবে না যে চাহিদা যোগানের সামর্থ্য সমতা বিধান এটা কি অর্থনৈতিক গুরুত্ব না সামাজিক গুরুত্ব, আপনার তো এমসিকিউ এইভাবে দিবে না। আপনি এমসিকিউ দিবে কি নিচের কোনটি অর্থনৈতিক গুরুত্ব, তাহলে অর্থনৈতিক গুরুত্বের মধ্যে যদি মানে চাহিদা এবং যোগানের সমতা বিধান দিয়ে দেয় তাহলে বাকি অপশনগুলি দিবে নিয়মিত জীবনযাত্রার মান উন্নয়ন কর্মসংস্থান এগুলি দিবে, তার মানে ওগুলি এটার সাথে দিবে না। ঠিক আছে, এরকম ভাবে। আচ্ছা ভাইয়া, হুম হুম ভাই সুনাম তো ভাইয়া দেখলাম যে ব্যবসার মধ্যেও ভাইয়া সুনাম কিন্তু সামাজিক পরিবেশে দেওয়া হয়েছে। পরিবেশ এক জিনিস, পরিবেশের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা পুরো আলাদা একটা টপিক থেকে দেখতেছি। ঠিক আছে, ওই যে 6 যদি দেখি আমার থেকে দেখলে 6, আপনার কাছে দেখ থেকে 9। ঠিক আছে, তো যে পয়েন্টটা পড়ানো হচ্ছে সেই পয়েন্ট থেকে আপনি চিন্তা করবেন যে সেই পয়েন্ট থেকে ওই জিনিসটার ইনফ্লুয়েন্সটা কি বা ওই জিনিসটা দেখতে কেমন। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? তো ওইখান থেকে দেখার চেষ্টা করবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তো সামাজিক গুরুত্বের মধ্যে যে বিজ্ঞাপনের মাধ্যমে নিয়মিত প্রোডাক্ট আপনাকে সরবরাহ করার ব্যবস্থা করতেছে, ভালো ভালো প্রোডাক্টের মানে কি বলবো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সেটা আপনাকে হাতে পৌঁছে দিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করা হচ্ছে। এবং এই বিজ্ঞাপন দিতে যে কিন্তু অনেক ধরনের মিডিয়া বলি বা হচ্ছে অনেক ধরনের কোম্পানি হচ্ছে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। আর এই কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে বলে আলটিমেটলি যে সেটা অর্থনৈতিক ভাবে সমাজের বা দেশের হচ্ছে উন্নয়ন সাধন করতেছে। ঠিক আছে, তো এই ছিল বিজ্ঞাপনের গুরুত্ব। এরপরে হচ্ছে বিক্রয় প্রসারের ধারণা। তো বিক্রয় প্রসারের ক্ষেত্রে যেটা বলছিলাম, বিক্রয় প্রসারের মেইন কি ওয়ার্ডটা হচ্ছে কি যে স্বল্প সময়ের জন্য বিক্রয় বৃদ্ধি। মাইক মিউট করেন কোন হ্যাঁ কালাই ভাই হ্যাঁ কালাই ভাই মাইক মিউট করে ফেলেন। তো বিক্রয় প্রসার মেইন কথা হচ্ছে কি আমি স্বল্প সময়ে বিক্রয়টা বৃদ্ধির চেষ্টা করব। যেমন হচ্ছে আপনাদের যে মাউন্টেন ডিউর যে উদাহরণটা বললাম যে স্বল্প সময়ের মধ্যে এরকম অফার দিছে যে আপনি সত্যিকার অর্থে পাচ্ছেন। তারপরে যে চেষ্টা করা হয় যে সোনার লকেট, এই লকেট সেই লকেট কিনলে এত কোটি টাকা, এত লাখ টাকা, বিদেশ ভ্রমণ, এইটা সেটা থাকে না। তো এই জিনিসগুলি মেইন কথাই থাকে হচ্ছে তারা চেষ্টা করে যে স্বল্প সময়ের জন্য বিক্রয়টা বাড়ানোর জন্য, সেগুলো হচ্ছে বিক্রয় প্রসার। তো বিক্রয় প্রসারের ক্ষেত্রে আপনাদের শীটে মানে হচ্ছে যদি আপনি ব্যাকবোনের শীট গুলি ফলো করেন তাহলে ওরা যে জিনিসটা দিচ্ছে আমি আপনাদের দেখাই দিই, তাহলে হচ্ছে আরো সুবিধা হবে। বিক্রয় প্রসারের হাতিয়ার বা কৌশল সমূহ, এখানে যে জিনিসগুলিতে আছে না এগুলি কোনো কৌশল না, এগুলি কোনো হাতিয়ার না। ঠিক আছে, এগুলি কোনো কৌশল না, এগুলি কোনো হাতিয়ার না। তো এই জিনিসটা যদি ওই যে ব্যাকবোনে যে শীটটা আছে ওইখান থেকে পড়েন না। ঠিক আছে, বিক্রয় প্রসারের হাতিয়ার বা কৌশলগুলি আছে সেটা হচ্ছে এইটা আমি যে স্লাইডটা দিচ্ছি এখানে দেওয়া আছে। আপনি কোন বই পড়ে, ঠিক আছে, বইয়ের মধ্যে পেয়ে যাবেন। আর যদি কেউ মনে করেন যে আমি সাজেশন পড়বো না, আমি জাস্ট বই পড়বো, এত কিছু পড়ার দরকার নাই, লিমিটেড কিছু পড়বো, তাহলে ওই যে যেটা বলছি ফাইনাল বাট ওই সাজেশন থেকে জাস্ট ভোক্তামুখী বিক্রয় প্রসার টেকনিক। নিচে আচ্ছা কোনটি ভাইয়া, বলেন। ভাইয়া কুপনটার প্রদর্শনীটা বুঝাই দেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ওগুলো বুঝাবো, আমি জাস্ট বলতেছি কোশ্চেন টেকনিক, তারপর আমি বুঝাবো। তো আপনার এখান থেকে কোশ্চেন আসবে যে নিচের কোনটি ডিলার বা পুনর্বিক্রেতার জন্য বিক্রয় প্রসার এরকম। আচ্ছা, তো এখন একজন বলেছেন যে সবগুলি মনে হয় বুঝতে পারছেন, যে কুপন এবং প্রদর্শনী এইটা বুঝে নেই, তাই তো? আচ্ছা, প্রদর্শনীর ক্ষেত্রে যদি বলি, প্রদর্শনীটা হচ্ছে মেলা সর্ট অফ, যে আমি এক জায়গায় আমার যত প্রোডাক্ট গুলি আছে সেই প্রোডাক্ট গুলি আমি দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে সর্ট অফ প্রদর্শনী। যেমন এই যে বড় বড় গাড়ির কোম্পানিগুলি তারা লেটেস্ট যত গাড়ি আছে সেই গাড়িগুলি নিয়ে ই করে। এই যে ইউটিউবের মধ্যে আমরা অনেক গাড়ি দেখি যে গাড়ি সম্বন্ধে চোখেও দেখি না, বা কনসেপ্ট কার বা কনসেপ্ট মানে মোটর বাইক জিনিসগুলি যেগুলি বলা হয় সেগুলো হচ্ছে সর্ট অফ প্রদর্শনী, মেলা করে দেখা। ঠিক আছে,
আর কুপনটা হচ্ছে সর্ট অফ লটারি। কুপনটা হচ্ছে সর্ট অফ লটারি, যে আপনি যা কিনছেন তার বিনিময়ে আমি আপনাকে একটা লটারিটা দিয়ে দিব, সেটা অনুযায়ী আপনাকে পরবর্তীতে কোনো প্রাইস টাইস কোনো কিছু দিয়ে দিব, এরকম। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে ডিলারের মধ্যে থেকে ক্রয় ভাতা, বিজ্ঞাপন ভাতা, পুশ মানি, প্রদর্শনী। আচ্ছা, পুশ মানি কি এটা জানেন? না ভাইয়া জানি না। বাংলাদেশে থেকে পুশ মানি জানিস না? আমাদের নুরুল কাকু তো বলছিল, মনে আছে? পুশ মানি সেটা হচ্ছে খাস বাংলায় বলতে গেলে ঘুষ। পুশ মানি হচ্ছে ঘুষ। আমরা যেমন বাংলাদেশে ঘুষ দেই, কেন দেই? যাতে কাজটা তাড়াতাড়ি হয়। বাইরের অনেক দেশে এটাকে বলা হয় পুশ মানি, মানে কোনো কাজ তাড়াতাড়ি করার জন্য যে অর্থটা প্রদান করা হয় সেটাকে বলা হয় পুশ মানি। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে প্রদর্শনী, গিফট, এগুলি তো আই গেস হচ্ছে কোন পয়েন্টে ডিলারের যে পয়েন্টগুলি আছে, এই পয়েন্টগুলিতে কি কার কোনো প্রবলেম আছে? ভাই ভোক্তামুখী আমাদের প্রিমিয়ামটা কি? ভোক্তা মুক্তির মধ্যে প্রিমিয়াম ছাড়, এটা হচ্ছে প্রিমিয়ামটা হচ্ছে সর্ট অফ ছাড়ের মতো। মূল্য ছাড় যেরকম আছে, প্রিমিয়ামটা হচ্ছে এরকম, স্পেশাল পার্সনদের জন্য স্পেশাল ছাড়। যেমন আপনি যদি ধরেন 11 থেকে আগে কোনো প্রোডাক্ট কিনে থাকেন, বা লারিফ থেকে যদি কোনো একটা প্রোডাক্ট কিনে থাকেন, তাহলে এই ক্ষেত্রে আপনি প্রত্যেকবারই হচ্ছে কিছু না কিছু মানে মূল্য ছাড় পাবেন। তো প্রিমিয়ামটা হচ্ছে এই সর্ট অফ মূল্য ছাড়ের মতো, অনেকে রেগুলার বেসিসে পায়। হ্যালো, জি ভাই বলেন। বুঝতে পারছেন? প্রিমিয়াম, মূল্য ছাড়, দুইটাই হচ্ছে একই জিনিস, যে হচ্ছে আপনার প্রোডাক্ট ছাড়ের মাধ্যমে হচ্ছে মূলত বিক্রয়ের চেষ্টা করা। জি ভাই। বাইরে কার মাইকে? আচ্ছা, এরপর হচ্ছে বিক্রয় কর্মীদের মধ্যে বিক্রয় প্রসার, বোনাস, প্রতিযোগী, সভা, কনফারেন্স। তো খুব ভালো করে বুঝতেছেন যে বোনাসেরটা তো বুঝলাম, প্রতিযোগিতা সৃষ্টি। তো যদি বলে দিই যে আপনার 5 জন আছেন, 5 জনের মধ্যে যে সবচেয়ে বেশি মার্কস পাবেন তাকে হচ্ছে পুরস্কৃত করা হবে, তো আপনাদের মধ্যে একটা স্পৃহা জাগবে বেশি সেলস করা বা বেশি পড়াশোনা করার। তারপর হচ্ছে সভা, কনফারেন্স। তো এইটা হচ্ছে প্রমোশনাল একটা টেকনিক্স এর মধ্যে আছে, যে নানান ধরনের সভা বা কনফারেন্স করে কর্মীদের আইডিয়া দেওয়া হয় যে কোম্পানি এরকম করতেছে, তোমার এরকম করতে হবে, এরকম ভাবে কাজ করবে। তো এই জিনিসগুলো তাদের মধ্যে একটা মোটিভেশন কাজ করে, এবং মোটিভেশনের মাধ্যমে তারা হচ্ছে প্রোডাক্টগুলি বিক্রি করার মানে আগ্রহটা বেড়ে যায়, বা শিখে যায়, টেকনিক শিখে যায় যে প্রোডাক্টগুলি আরো কিভাবে ভালোভাবে বিক্রি করা যায় এগুলি। ঠিক আছে, তো বিক্রয় প্রসারের হাতিয়ার বা কৌশল সম্বন্ধে বুঝতে পারছেন তো সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। সো আজকের লেকচার এই পর্যন্তই ছিল। লেকচার শেষ, গরম গরম চা সবাই মিলে খা ছোটবেলায়। টেক্সট জি। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পড়াশোনা করেন। ঠিক আছে, আর কারো যদি কোনো প্রবলেম হয়, আমার তো কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, নির্দ্বিধায় হচ্ছে আমাকে কন্টাক্ট করতে পারেন যদি কেউ কোনো প্রবলেম ফেস করে। ওকে ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি ভাইয়া আপনিও ভালো দেখেন ভাইয়া।